আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং এর পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের মুন্না ভাইয়া। সো আমরা ঠিক 10টায় তোমাদের জন্য উচ্চতর গণিত ক্লাস নিয়ে হাজির হওয়ার কথা। আমরা ঠিক সময় মতোই কিন্তু উপস্থিত হয়ে গেছি তোমাদের ক্লাস নিয়ে। তো সবাই একটু আমাকে দ্রুত বলো যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো, আমার কথা তোমরা ক্লিয়ারলি শুনতে পাচ্ছ কিনা এবং ওভারঅল সবকিছু ঠিকঠাক আছে কিনা। এবং তোমরা যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের একটু মেনশন করে দেন, ক্লাসটা টাইমলাইনে শেয়ার করে দেন, যাতে করে সবাই জানতে পারে আমাদের কাঙ্ক্ষিত ক্লাস কিন্তু আমরা শুরু করে দিয়েছি, যাতে করে সবাই যুক্ত হতে পারে এবং আমরা সবাই মিলে ইনশাআল্লাহ একটা ধামাকা ক্লাস করব। সো সবাই একটু কাইন্ডলি বলেন যে ভাই সবকিছু ঠিকঠাক আছে কিনা, এবং যারা অলরেডি যুক্ত হয়ে গিয়েছো তারা একটু কষ্ট করে সকল বন্ধুদের মেনশন করে দেন এবং ক্লাসটি টাইমলাইনে শেয়ার করে দেন। আমরা কিন্তু আজকে সরলরেখা অধ্যায়ের পর্ব 2 নাম্বার ক্লাস করব। সো আমরা কিন্তু সরলরেখা অধ্যায়ের বিগত একটা ক্লাস করে ফেলছি, পর্ব 1। এই অধ্যায়টা তুলনামূলক একটু বড় এবং খুবই গুরুত্বপূর্ণ হয়, আমি 2টা পার্টে নিচ্ছি। সো পর্ব 1 ক্লাসটা যারা এখনো করেননি তারা কিন্তু একটু করে নেবেন আমাদের ফেসবুক পেজে, অর্থাৎ দেশ জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং ফেসবুক পেজেই কিন্তু এই ক্লাসটি অনুষ্ঠিত হয়েছে। নিচের দিকে একটু স্ক্রল ডাউন করলেই পেয়ে যাবা তোমরা। ওকে, সো সবাই পর্ব 1 ক্লাসটা করে নিবা, যারা করনি তারা অবশ্যই পর্ব 1 ক্লাসটা করে নিবা, তাহলে তোমাদের এই অধ্যায় থেকে আর কোনো ঝামেলা থাকবে না। আমরা আজকে সরলরেখার বাকি অর্ধেক পার্টটা করব, একদম খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে সবকিছুই তোমাদেরকে বুঝাই দিব, একদম বেসিক কনসেপ্ট ক্লিয়ার করে। তোমরা জাস্ট ক্লাসে মনোযোগ দিয়ে উপস্থিত থাকবা এবং ক্লাসে কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে কমেন্ট সেকশনে জানাবা, ওই জিনিসটা আমি আবারও রিপিট করে দিব। সরলরেখা অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই অধ্যায় থেকে মাস্ট তোমরা 1 মার্ক অথবা 2 মার্ক কমন পাবা। যে কোনো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায়, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বা অন্যান্য বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, সরলরেখা থেকে মাস্ট প্রশ্ন থাকেই। সো এই বিষয়টা একটু মাথায় রাখবা। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে ভাইয়াকে বলবা, আমি একদম A to Z তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির জন্য যতটুকু প্রয়োজন একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বেসিক টু অ্যাডভান্স ক্লিয়ার করে দিব ইনশাআল্লাহ। ওকে, সো দেখি কি অবস্থা সবাই আমরা একটু দ্রুত যুক্ত হয়ে যাই। আচ্ছা, এই তো আমরা আস্তে আস্তে আমরা আসতেছি, সবাই এক এক করে যুক্ত হয়ে যাব। ওকে, আচ্ছা, সকল ক্লাসই হবে, ঠিক আছে, রুটিন অনুযায়ী সকল ক্লাসই হবে। তোমাদের বাংলা ক্লাস, ইংরেজি ক্লাস, সায়েন্সের ক্লাসগুলো, আর্টসের ক্লাসগুলো, কমার্সের ক্লাসগুলো, সকল ক্লাস আমাদের রুটিন মাফিক হয়ে যাবে, ঠিক আছে, সমস্যা নেই। সো আলটিমেটলি তোমরা পূর্বে অ্যানাউন্সমেন্ট পেয়ে গিয়েছিল, আমরা কিন্তু হচ্ছে আমি তোমাদেরকে পূর্বে অ্যানাউন্সমেন্ট করে দিয়েছিলাম পোস্ট করে, যে আজকে রাত ঠিক 10টায় আমরা উচ্চতর গণিতের পর্ব 2 নাম্বার ক্লাসটা নিয়ে দেখা হবে তোমাদের সাথে। ওকে, সো চলো আমরা আর বেশি কথা বলবো না, আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা আমাদের কাঙ্ক্ষিত ক্লাসে চলে যাব। ওকে, আচ্ছা, সো দেখো আমরা শুরুতেই হচ্ছে যে টপিকটা পড়বো সেটা হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল। এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। দেখো আমি শুরু করার আগেই তোমাদেরকে এইটা 3 স্টার দিয়ে নিচ্ছি, কারণ এটা অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসছিল এই টপিক থেকে প্রশ্ন। একটু পরে আমরা প্রত্যেকটা কনসেপ্ট ক্লিয়ার করার পরেই কিন্তু আমরা কি করি, প্রত্যেকটা কনসেপ্টের আলোকে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসছে বা সম্ভাব্য প্রশ্ন কি রকম হইতে পারে সেটাও কিন্তু আমরা দেখি। তো সবাই একটু মনোযোগ দেন যে ভাইয়া কি ত্রিভুজের ক্ষেত্রফল। সো ত্রিভুজের ক্ষেত্রফল, ত্রিভুজ একটা অঙ্কন করে নিছি আমি। ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা? 3টা। সো আমরা এটাকে যদি x1 y1 বলি, এটাকে যদি আমরা x2 y2 বলি, আর এটাকে যদি আমরা x3 y3 বলি, অর্থাৎ ত্রিভুজের 3টা যদি শীর্ষবিন্দু দেওয়া থাকে তাহলে এটার ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কি? ক্ষেত্রফল তুমি নির্ণায়ক পদ্ধতিতেও করতে পারবা, আবার আলটিমেটলি কি একটা শর্টকাট ট্রিক্স আমি আজকে শিখাবো, সেই পদ্ধতিতেও করতে পারবা। দেখো ক্ষেত্রফল বের করার আলটিমেটলি পদ্ধতি কয়টা ভাইয়া? পদ্ধতি হচ্ছে 2টা। একটা হচ্ছে নির্ণায়ক পদ্ধতি, যেটা আমরা একদম এইচএসসি লেভেলে শিখে আসছি, নির্ণায়ক পদ্ধতি। আর 2 নাম্বারটা হচ্ছে আমাদের শূন্যকরণ পদ্ধতি। 2 নাম্বারটা কি ভাইয়া? শূন্যকরণ পদ্ধতি। 2 নাম্বারটা কি রে? শূন্যকরণ পদ্ধতি। তুমি চাইলে 2টা ইউজ করতে পারো, 2টা যে কোনো একটা দিয়ে করলেই হয়। এখন আমি তোমাদেরকে একটা কথা বারবার করে বলি কিন্তু, যে ভাইয়া বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যদি তোমার বেঁধে দেওয়া টাইমের মধ্যে সকল ম্যাথমেটিক্স সমাধান করতে না পারো তাহলে কিন্তু আলটিমেটলি চান্স হবে না। সো তোমাকে খেয়াল রাখতে হবে যে ভাই আমি ম্যাথমেটিক্স পারার পাশাপাশি খুব দ্রুত সময়ে সমাধান করতে পারতেছি কিনা, এই জিনিসটাও খেয়াল রাখতে হবে, কারণ টাইম ম্যানেজমেন্ট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সো এখানে নির্ণায়ক পদ্ধতিতে একটু টাইম বেশি লাগে। কি লাগে ভাইয়া? এখানে একটু টাইম বেশি লাগে। সো আমরা
সবসময় চেষ্টা করবো যে ভাইয়া শূন্যকরণ পদ্ধতিতে করার জন্য, কারণ এখানে আমাদের টাইমটা কম লাগবে। এখানে কি লাগবে রে, এখানে আমাদের টাইমটা কম লাগবে, টাইম কম লাগবে। এটা একটা শর্টকাট পদ্ধতি। এটা কি ভাইয়া, একটা শর্টকাট পদ্ধতি, শূন্যকরণ পদ্ধতি বা টিসুম পদ্ধতি। এখন কথা হচ্ছে যে ভাই শূন্যকরণ পদ্ধতিটা কি জিনিস, আমি না আলটিমেটলি হচ্ছে বুঝতে পারতেছি না। তো এখনো তো তোমাদেরকে শিখাই নাই শূন্যকরণ পদ্ধতি কি জিনিস। চলো আমরা এই শূন্যকরণ পদ্ধতিটা শিখে আসি। শূন্যকরণ পদ্ধতিটা শিখে আসি। দেখো, সো আলটিমেটলি নির্ণায়ক পদ্ধতিতে সেটা আগে দেখাই দিই, তারপরে ক্রমান্বয়ে আমরা শূন্যকরণ পদ্ধতি শিখবো। তো দেখেন, এইটা হচ্ছে আমাদের, এইটা প্রথমটা হচ্ছে আমাদের নির্ণায়ক পদ্ধতি। নির্ণায়ক পদ্ধতি, সো নির্ণায়ক পদ্ধতিতে কেমন, যে ভাই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র হাফ। এই যে আমরা যে একটু আগেই লিখছিলাম যে ভাইয়া x1 y1 x2 y2 x3 y3। সো দেখেন আমরা একদম এই কলাম বরাবর x1 x2 x3, এই কলাম বরাবর আমাদের হচ্ছে y1 y2 y3, আর এই কলাম বরাবর আমাদের সূত্রের 1, সব সময় আমরা 1 ইউজ করব, ঠিক আছে। সো এখন আমরা এটাকে জাস্ট নির্ণায়ক পদ্ধতিতে সমাধান করব। এখন নির্ণায়ক কেমনে করে, যে ভাই যখন আমরা x1 নিব, যখন x1 এর সারি কলাম বাদ, এই সারি এই কলাম বাদ, তখন আমাদের এই যে এই এতটুকু অংশ নিয়ে করতে হয়। এটা আমরা সবাই জানি, সেটাতে আমি না যাচ্ছি, ঠিক আছে। এটা হলো নির্ণায়ক পদ্ধতিতে, যেটা হচ্ছে 1 নাম্বার পদ্ধতি, যেটাতে একটু টাইম বেশি লাগে। এখন দেখো তোমাদেরকে স্পেশাল ট্রিক্স, যেটা আমি বললাম যে ভাইয়া শূন্যকরণ পদ্ধতি, স্পেশাল ট্রিক্স যেটা আমি বললাম যে ভাইয়া শূন্যকরণ পদ্ধতি, বা এটাকে মজার ছলে আমরা ঢিসুম পদ্ধতিও বলে থাকি। মজার ছলে কি বলে থাকি, ঢিসুম পদ্ধতিও বলে থাকি। এখন সেইটা নিয়ে একটু আলোচনা করব, চলো। সো আমরা ধরো আমাদের ত্রিভুজের 3টা শীর্ষ দেওয়া আছে, একটা হচ্ছে 0 0, একটা হচ্ছে x2 y2, আর একটা আছে x3 y3। এখন এটার তোমাকে ক্ষেত্রফল বের করতে বলছে। শূন্যকরণ পদ্ধতিতে আগে থেকেই যদি শূন্য থাকে, একটা স্থানাঙ্ক, দেখো ত্রিভুজের 3টা স্থানাঙ্ক, এটা প্রথম, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, যদি আগে থেকে একটা স্থানাঙ্ক ভাইয়া শূন্য থাকে, আগে থেকেই যদি একটা স্থানাঙ্ক শূন্য থাকে, তাহলে খুব ইজি, কিন্তু খুব ইজি। আর যদি শূন্য না থাকে তাহলে শূন্য বানায় নিতে হয়। আমরা শূন্য থাকলে কিভাবে করতে হয়, শূন্য না থাকলে কিভাবে করতে হয়, সবকিছুই দেখবো ইনশাআল্লাহ, ওকে। সো দেখেন এখানে 3টা স্থানাঙ্কের মধ্যে আগে থেকেই কিন্তু একটা স্থানাঙ্ক শূন্য আছে, আগে থেকেই কি ভাইয়া, আগে থেকেই একটা স্থানাঙ্ক শূন্য আছে। এখন যদি শূন্য থাকে তাহলে খুব ভালো, তাহলে খুব ভালো, আমাদের শূন্য বানায় নিতে হবে না। তখন আলটিমেটলি সূত্রটা কি দাঁড়াবে জানো, যে ভাই দেখো এখানে 2টা স্থানাঙ্ক দেওয়া আছে, এই যে y2 আর হচ্ছে আলটিমেটলি x3, এরা কাছাকাছি অবস্থান করতেছে না, কাছাকাছি। তাহলে দেখো আমাদের সূত্রটা হবে ক্ষেত্রফল ইকুয়াল টু দূরে ইনটু দূরে মাইনাস কাছে ইনটু কাছে ডিভাইডেড বাই 2। তাহলে দূরে দূরে কারা অবস্থান করতেছে, দেখো আমি যদি তোমাদেরকে একটু লাল কালি দিয়ে দেখাই, দেখো দূরে হচ্ছে এই কর্নারে আলটিমেটলি x2, আর এই কর্নারে কে আছে y3। তার মানে দূরে ইনটু দূরে, দূরে ইনটু দূরে, দূরে ইনটু দূরে, দূরের জায়গায় কে আছে ভাই x2 y3, আর কাছে কাছে, কাছে কাছে কারা আছে, যে ভাই y2 আমাদের x3, y2 x3। তাহলে দূরে ইনটু দূরে মাইনাস কাছে ইনটু কাছে ডিভাইডেড বাই 2। আর ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হয় না, এইজন্য আমরা মডুলাস ইউজ করব। সো একটা নোট সব সময় মাথায় রাখবা, দূরত্ব, ক্ষেত্রফল এগুলো কখনোই নেগেটিভ হয় না, সো এইজন্য আমরা মড ইউজ করি। সো ক্ষেত্রফল, ক্ষেত্রফল, ক্ষেত্রফল কখনোই, ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হয় না, ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হয় না, এই জন্য আলটিমেটলি আমরা কিন্তু মডুলাস ইউজ করেছি। তো সবাই একটু বলো তো ভাইয়া, সবাই একটু বলো তো দেখি, আমরা এই যে শূন্যকরণ পদ্ধতিটা কি বুঝছি? শূন্যকরণ পদ্ধতিতে আগে থেকেই যদি শূন্য শূন্য দেওয়া থাকে, শূন্য দেওয়া থাকে, তাহলে আমরা কি করব ভাই, দূরে ইনটু দূরে, অর্থাৎ একদম কর্নার বরাবর যেই দুইটা থাকবে সেই দুইটা গুণফল করে দিব মাইনাস, এটা কিন্তু সূত্রের মাইনাস, এটা কি ভাইয়া, এটা সূত্রের মাইনাস, তারপরে কাছে ইনটু কাছে ডিভাইডেড বাই আমাদের 2। সো চলো আমরা ম্যাথ প্র্যাকটিস করলে আরো একদম সুন্দরভাবে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো ইনশাআল্লাহ। যদি আমরা ম্যাথ প্র্যাকটিস করি তাহলে আমাদের সুন্দর ক্লিয়ার হয়ে যাবে। সো চলো দেখি আমরা একটু ম্যাথ প্র্যাকটিস করার ট্রাই করি। সো ম্যাথ প্র্যাকটিস করার আগে দেখো এইখানে একটা প্যাচ দিতে পারে, এখানে একটা প্যাচ দিতে পারে, সেই প্যাচটা তোমাদেরকে একটু দেখাই দিই। সেই প্যাচটা কি ভাইয়া, তোমাকে ত্রিভুজের শীর্ষ বিন্দু না বলা থাকে, তোমাকে যদি মধ্যমা বলা থাকে, তোমাকে যদি শীর্ষবিন্দু বলা না থাকে, তোমাকে যদি মধ্যমা বলা থাকে, তাহলে কিভাবে বের করবো আমরা? সো দেখো মধ্যমা কি, ত্রিভুজের মধ্যমা এইটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট, এটা একটা পয়েন্ট। তোমার কিন্তু এই যে শীর্ষবিন্দু কিন্তু দেওয়া নাই ভাইয়া, শীর্ষবিন্দু দেওয়া নাই, এখন তোমার দেওয়া আছে এই যে মধ্যমা গুলান দেওয়া আছে। সো মধ্যমা, যদি আমরা ত্রিভুজের মধ্যমা অ্যাড করে দেই, দেখো তো একটা ত্রিভুজের মধ্যে থেকে কয়টা ত্রিভুজ বের হয়, এই যে একটা, দুইটা, তিনটা, চারটা, একটা ত্রিভুজের মধ্যে থেকে 4টা ত্রিভুজ বের হচ্ছে। যদি আমরা মধ্যমা গুলান যদি যুক্ত করে দিই, তাহলে দেখো আমরা আলটিমেটলি যে ক্ষেত্রফলটা পাবো তার সাথে 4 দ্বারা গুণ করে দিতে হবে। যদি আমাদের পরীক্ষার প্রশ্নে শীর্ষবিন্দু না থাকে, যদি শীর্ষবিন্দু না থাকে, শীর্ষবিন্দু না থেকে মধ্যমা দেওয়া থাকে, শীর্ষবিন্দু না থেকে মধ্যমা দেওয়া থাকে, যদি শীর্ষবিন্দু না থেকে মধ্যমা দেওয়া থাকলে, শীর্ষবিন্দু না থেকে মধ্যমা দেওয়া থাকলে, শীর্ষবিন্দু না থেকে
মধ্যমা না দেওয়া থাকলে আমরা কি করব ভাইয়া, শীর্ষবিন্দু না থেকে মধ্যমা দেওয়া থাকলে আমাদের 4 ইনটু আমাদের সিম্পল ক্ষেত্রফল। ঠিক আছে, সো চলো আমরা প্র্যাকটিস করি। প্র্যাকটিস করলে তোমাদের এই জিনিসগুলো খুব সুন্দরভাবে তোমরা বুঝতে পারবা। সো চলো দেখো, আমাদের একটা প্রশ্ন দেওয়া আছে। সো এই প্রশ্নটা একটু মনোযোগ দিয়ে আমরা পড়ি। দেখো তো কি বলছে ভাইয়া, যে পি বিন্দুর স্থানাঙ্ক 68, কিউ বিন্দুর স্থানাঙ্ক 40 এবং আর বিন্দুর স্থানাঙ্ক 00 বিন্দু শীর্ষবিন্দু বিশিষ্ট। দেখো এখানে কিন্তু খেয়াল রাখতে হবে শীর্ষবিন্দু বলা আছে নাকি মধ্যমা বলা আছে। শীর্ষবিন্দু হলে ডিরেক্ট সিম্পল নিয়ম, ওই যে কাছে দূরে ইনটু দূরে মাইনাস কাছে ইনটু কাছে ডিভাইডেড বাই 2 ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর যদি মধ্যমা দেওয়া থাকে তাহলে সিম্পল নিয়মে ক্ষেত্রফল বের করব, বাট ক্ষেত্রফল যেতে হবে তার সাথে আরো 4 গুণ করে দিতে হবে যদি মধ্যমা দেওয়া থাকে। কেন? কারণ আমরা একটা ত্রিভুজের মধ্যে মধ্যমাগুলো অ্যাড করে দিয়ে 4টা লুকায়িত ত্রিভুজ পাই, এই জন্য ওই 4 দ্বারা গুণ করে দিতে হবে। সো দেখো এখানে আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল, সো ক্ষেত্রফল দুইটা পদ্ধতিতে করা যায়, নির্ণায়ক পদ্ধতি অথবা আমাদের শূন্যকরণ পদ্ধতি। আমি কোনটা ইউজ করতে বলছি? শূন্যকরণ পদ্ধতিটা তোমরা একটু ইউজ করার ট্রাই করবে, কারণ এখানে সময় কম লাগে, শর্টকাট নিয়ম এটা। ওকে, সো দেখো এখানে মজার বিষয় হচ্ছে ভাই আগে থেকে শূন্য শূন্য করা আছে, আগে থেকে শূন্য দেওয়া আছে। আগে থেকে কি দেওয়া আছে ভাইয়া? শূন্য দেওয়া আছে। আগে থেকে কি দেওয়া আছে? শূন্য দেওয়া আছে। আগে থেকেই শূন্য দেওয়া আছে। এখন দেখেন যদি শূন্য থাকে তাহলে আমরা নিয়ম কি শিখলাম? যে ভাইয়া দূরে ইনটু দূরে কাছে ইনটু কাছে, দূরে ইনটু দূরে কাছে ইনটু কাছে ডিভাইডেড বাই 2। তাহলে দেখো আমরা দূরে ইনটু দূরে তার মানে 6 ইনটু 0 মাইনাস কাছে ইনটু কাছে তার মানে 8 ইনটু 4, 8 ইনটু 4 ডিভাইডেড বাই 2, সূত্রের 2 আর মডুলাস, ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হয় না। তাহলে দেখো 6 শূন্য গুণ করলে শূন্যই হবে, মাইনাস আমাদের কত আসতেছে 4 আসছে 32 ডিভাইডেড বাই আমাদের 2। সো মডুলাস দেখো এখন আলটিমেটলি 16 দুগুণ 32 হয়, কিন্তু মাইনাস 16 আসে, বাট মাইনাস 16 আমাদের মডুলাসের ভিতর থাকলে মডুলাস কি করবে ভাই? মাইনাসটাকে খেয়ে ফেলবে। সো আমাদের 16 বর্গ একক, 16 বর্গ একক, এটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। দেখো 16 বর্গ একক কোথায় আছে? ফ্যান্টাস্টিক ভাবে বি নাম্বারটা রাইট অ্যান্সার। ঠিক আছে, 16 বর্গ একক। কি ভাইয়া? 16 বর্গ একক। সবাই কি বুঝতে পারলাম রে? সবাই কি বুঝতে পারছে? একটু বলো দেখি সবার ক্লিয়ার কিনা। এটা হচ্ছে শূন্যকরণ পদ্ধতিতে খুব সহজেই আমরা ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। খুব সহজেই আমরা কি করতে পারবো রে? ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো। সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা বলো তো দেখি ভাইয়া। সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু বলেন তো দেখি। সবার ক্লিয়ার কিনা একটু বলেন দেখি ভাইয়া, সবার ক্লিয়ার কিনা? দ্রুত দ্রুত একটু সবাই বলেন যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা। একটু সবাই বলেন যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। তাহলে আমরা নেক্সটে যাব। দেখো যদি নেক্সটে যাই, দেখো নেক্সটে কি বলা আছে। নেক্সটে একই প্রশ্ন, ক্ষেত্রফল চাইছে, বাট এইখানে কিন্তু শূন্য শূন্য দেওয়া নাই। এখানে কিন্তু ভাইয়া আমাদের শূন্য শূন্য দেওয়া নাই, সেটা একটু দেখো। যে ভাইয়া এ বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? 0.3, বি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? 0.7, সি বিন্দুর স্থানাঙ্ক কি দেওয়া আছে? 1.1। একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু হলে, একটি ত্রিভুজের 3টি শীর্ষবিন্দু হলে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে বলছে। সো अगेन তোমাকে ক্ষেত্রফল বের করতে বলছে, বাট এইখানে ঝামেলাটা কি হইছে দেখো। এখানে ঝামেলাটা কি হইছে? এখানে ঝামেলা হচ্ছে কোনো বিন্দুতেই আমাদের শূন্য শূন্য নাই। এখানে আছে 0.3, এখানে আছে কত 0.7, আর এখানে আছে কত ভাইয়া 1.1। তার মানে আমাদের শূন্যকরণ পদ্ধতিতে করতে গেলে আমাকে যে কোনো একটা স্থানাঙ্ক শূন্য শূন্য থাকতে হবে। যদি না থাকে তখন কি করবো? এই যে এখন দেখো শূন্য শূন্য নাই, একটা তো শূন্য শূন্য নাই। সো শূন্য শূন্য না থাকলে আমাদেরকে জোর করে শূন্য শূন্য বানাই নিতে হবে। সো দেখেন আমরা শূন্যকরণ পদ্ধতিতে জোর করে শূন্য শূন্য বানাই নিব এখন। সো দেখো এই পয়েন্টটাকে যদি আমরা এই স্থানাঙ্ককে শূন্য শূন্য বানাই নেই, তো এটাও শূন্য শূন্য বানাই নিলাম। তাহলে কি করতে হয়েছে ভাই? এখানে তো শূন্য, এখানে তো শূন্যই আছে, এখানে কাজ করতে হয় না কোনো কিছু, বাট এইখানে আমাদের -3 করতে হয়েছে। তাহলে সব জায়গা থেকে কোটি অংশ, দেখো এটা হচ্ছে আমাদের ভুজ অংশ না? শূন্যটা কি? ভুজের মান। ভুজের মানে কিন্তু আমরা প্লাস মাইনাস করি নাই, শূন্য শূন্যই রাখছে। আর এই যে কোটির অংশে 3টা কোটি না ভাইয়া? সো কোটির অংশে আমরা কি করছি? -3 করছি, কারণ এই 3টাকে 0 করতে গেলে আমাদের -3 দ্বারা কি করতে হবে? যোগ করতে হবে, তাই না? সো দেখো আমরা সবগুলা কোটির অংশে আমরা কি করব? এখানে -3 করে দিব, আবার এখানেও -3 করে দিব, তাহলে সবকিছু ব্যালেন্স হয়ে যাবে। তাহলে নতুন স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি পাচ্ছি? দেখো এই যে শূন্য, এটা তো আমরা চেঞ্জ করি নাই। আমরা এখন যদি 7 থেকে 3 বাদ দেই তাহলে আমাদের কত আসবে? 4 আসবে। তাহলে 4, আর এখানে 1 তো 1 থাকলো, কারণ আমরা ভুজ অংশে কোনো চেঞ্জ করি নাই, 0 0 কোনো কিছু করি নাই, তাহলে 1 1ই থাকলো। আর এইখানে যদি আমরা -3 করি তাহলে আমাদের -2 চলে আসবে। সো এইটা হচ্ছে আমাদের নতুন স্থানাঙ্ক। এর এই স্থানাঙ্ক দ্বারাই কিন্তু আমরা কি করব ভাই? শূন্যকরণ পদ্ধতিতে ফেলাই দিব। এই স্থানাঙ্ক দ্বারাই আমরা কি করব? শূন্যকরণ পদ্ধতি ফেলাই দিব। এই স্থানাঙ্ক ব্যবস্থায় আমরা কি করব? শূন্যকরণ পদ্ধতি ফেলাই দিব। এখন দেখো এই যে আমরা শূন্যকরণ পদ্ধতিতে আমাদের কি ভাই শূন্য শূন্য স্থানাঙ্ক পাওয়া গেছে। এখন আমরা কি করব? দূরে ইনটু দূরে
কাছে ইন্টু কাছে, তাহলে দেখো দূরে ইন্টু দূরে, তার মানে 0 ইন্টু -2 মাইনাস সূত্রের মাইনাস কাছে ইন্টু কাছে, তার মানে 4 ইন্টু 1 ডিভাইডেড বাই 2 আর মডুলাস থাকবে অবশ্যই, তাহলে 0 -4 ডিভাইডেড বাই 2 মড, তাহলে আমাদের কি আসবে ভাইয়া 2 2 4 মাইনাস মাইনাস তো মডুলাস আছে খেয়ে ফেলবে, তার মানে 2 বর্গ একক। সো আমাদের অ্যানসার হবে 2, অ্যানসার হবে কত ভাইয়া 2, অ্যানসার হবে 2। সো আলটিমেটলি আমাদের হচ্ছে 2 2 4 2, আচ্ছা দাঁড়াও দেখি, আমাদের হচ্ছে 2, হ্যাঁ ঠিক আছে প্যারা নাই। বাট এইখানে দেখো একটু তোমাদেরকে শুভ অঙ্কের ফাঁকে ভেবাচাকা ফেলানোর জন্য তোমাদেরকে দেখো প্রশ্ন একটু অপশন গুলান ঘুরাই দিছে। সো এখানে দেখো সবগুলাইতে ডিভাইডেড আছে, ডিভাইডেড আছে, ডিভাইডেড আছে, ডিভাইডেড আছে। এখন কথা হচ্ছে আমার অ্যানসার আসছে তো ভাইয়া 2, এখন আমি কি ভুল করলাম? না, ভুল করি নাই, ভুল করি নাই। দেখো স্যারেরা একটু চালাকি করছে এখানে। সো 1 নাম্বার অপশনটা দেখো 2 ডিভাইডেড বাই 1, সো এই 2 ডিভাইডেড বাই 1, ঠিক আছে, 2 ডিভাইডেড বাই 1 ইকুয়াল টু কি লেখা যায়? 2 এ লেখা যায়। সো এখানে তোমাকে আলটিমেটলি একটু শুভঙ্করের ফাঁকে একটু ভেবাচাকার মধ্যে ফেলানোর জন্য, একটু ভেবাচাকার মধ্যে ফেলানোর জন্য স্যারেরা খুব সুন্দর একটা টেকনিক ইউজ করছে। দেখো মনে করবা হঠাৎ করে দেখে মনে করবা যে ভাই আল্লাহ কি হইলো, আমার হয়তো অ্যানসারটা ভুল আসছে, কিন্তু অ্যানসারে কিন্তু ভুল না। সো এই জন্য ঠান্ডা মাথায় দেখে শুনে বুঝে তারপরে উত্তর, সঠিক উত্তর খুঁজে বের করে তোমাকে দাগাইতে হবে। বুঝাইতে পারছি ভাইয়া? সবাই ক্লিয়ার কিনা একটু বলেন দেখি, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা একটু বলেন দেখি, সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কি না? সবাই আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা একটু বলেন দ্রুত। দেখো আমি শূন্যকরণ পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয়, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয়ের 2টা নিয়ম, যে ভাই শূন্য যদি আগে থেকেই দেওয়া থাকে তাহলে আমরা কিভাবে সমাধান করব, আর যদি শূন্য না দেওয়া থাকে তাহলে জোর করে শূন্য বানায় নিতে হবে। 2টা পদ্ধতিতেই আমি 2টা প্রশ্ন সমাধান করাই দিয়েছি। আশা রাখি তোমাদের আর ঝামেলা থাকবে না, আশা রাখি কি ভাইয়া তোমাদের আর ঝামেলা থাকবে না। তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখেন নেক্সটে হচ্ছে প্রতিবিম্ব। এই কনসেপ্টটা একদম লেস ইম্পর্টেন্ট, একদম লেস ইম্পর্টেন্ট। এটা পরীক্ষায় তেমন একটা আসে না, তবুও শিখাই রাখি, হঠাৎ করে চলে আসতে পারে, তবুও শিখাই রাখি, হঠাৎ করে চলে আসতে পারে। দেখেন প্রতিবিম্বর হচ্ছে কয়েকটা কনসেপ্ট আছে। সো সর্বপ্রথম যে কনসেপ্টটা আমরা শিখবো যে ভাইয়া xy বিন্দুর সাপেক্ষে x1 y1 বিন্দুর প্রতিবিম্ব যদি x2 y2 হয়, তাহলে আমাদের এই যে এই বিন্দুটা বের করতে যদি বলে, তাহলে x ইকুয়াল টু আমরা লিখতে পারবো x1 প্লাস x2 ডিভাইডেড বাই 2, অর্থাৎ ভুজদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2, আবার y ইকুয়াল টু কোটিদ্বয়ের যোগফল ডিভাইডেড বাই 2। এইটা তেমন একটা আসে না, এটা লেস ইম্পর্টেন্ট। দেখো আমি দাগাই দিচ্ছি, যদি তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোনটা আসবে, মূলত কোনটা আসার মতো সেটা আমি দাগাই দিচ্ছি। দেখো এই যে এই 3টা হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আসতে পারে। সো আমি এটা 3 স্টার দিয়ে দিচ্ছি। দেখো সেটা হচ্ছে x অক্ষের সাপেক্ষে এই বিন্দুর যদি আমাদেরকে প্রতিবিম্ব বের করতে বলে। দেখো আমি কিন্তু সরলরেখার পর্ব 1 ক্লাসে তোমাদেরকে বারবার করে বলছিলাম যে ভাইয়া অক্ষ মানেই বিপরীত মনে রাখবা, এটা একটা শর্টকাট ট্রিক শিখাইছিলাম। অক্ষ মানেই বিপরীত, অক্ষ মানেই বিপরীত। দেখো তো এখানে x অক্ষর কথা বলা আছে না, এখন x অক্ষের বিপরীত কে? x অক্ষ, অক্ষ মানেই বিপরীত মনে রাখবা, অক্ষ মানেই বিপরীত। x এর বিপরীত কি ভাইয়া? y। তাহলে দেখো সবকিছুই ঠিক থাকবে, এই y টা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এই বিন্দুর x1 y1 বিন্দুর প্রতিবিম্বটা কি? x1, এই যে y1 টা মাইনাস হয়ে গেছে, তার মানে x এর বিপরীত y, এই জন্য y নেগেটিভ। আবার যদি তোমাকে এরকম দেওয়া থাকে যে ভাই y অক্ষের সাপেক্ষে x1 y1 বিন্দুর প্রতিবিম্ব বের করো, তাহলে y এর বিপরীত কে ভাই? x, তার মানে এই যে x টা নেগেটিভ আর y ঠিকই আছে। আবার যদি তোমাকে মূল বিন্দু সাপেক্ষে বলে, এটাও কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। মূল বিন্দু সাপেক্ষে বললে কোনো কিছু না ভাই, জাস্ট জায়গা চেঞ্জ হবে। মূল বিন্দু সাপেক্ষে x1 y1 এর প্রতিবিম্ব হবে, দেখো জায়গা a এর জায়গায় চলে আসবে, আবার a এর জায়গায় চলে আসবে, অর্থাৎ আমাদের y1 x1 y1 x1 x1 y1 থেকে y1 x1 হয়ে যাবে। এটাই মূলত আমাদের প্রতিবিম্ব থেকে আসতে পারে। সো আলটিমেটলি এই তিনটা আমাদের পরীক্ষার জন্য বেশ গুরুত্বপূর্ণ। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় যদি প্রতিবিম্ব থেকে আসে ভাইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা যদি প্রতিবিম্ব থেকে আসে, তাহলে হয় x অক্ষের সাপেক্ষে যাবে, না হয় y অক্ষের সাপেক্ষে যাবে, না হয় মূল বিন্দুর সাপেক্ষে যাবে। সো x অক্ষের সাপেক্ষে চাইলে আমরা কি শিখছি? x এর বিপরীত কে? y, তাহলে y নেগেটিভ হয়ে যাবে, x ঠিক থাকবে। আবার y এর অক্ষের সাপেক্ষে y এর বিপরীত কে? x, তার মানে x নেগেটিভ হবে, y ঠিক থাকবে। আর যদি মূল বিন্দুর সাপেক্ষে বলে, মূল বিন্দু মানেই 0 0 পয়েন্ট, মূল বিন্দুর সাপেক্ষে বললে কোনো কিছু চেঞ্জ নাই, জাস্ট জায়গা পরিবর্তন হবে। x1 এর জায়গায় y1, আবার y1 এর জায়গায় x1 চলে যাবে। বুঝতে পারছি? সো চলো আরো ক্লিয়ার হবে আমরা একটা প্রশ্ন সমাধান করলে, আরো ক্লিয়ার হবে আমরা একটা প্রশ্ন সমাধান করলে। সো চলো এই যে এই প্রশ্নটার উত্তর দাও দেখি ভাইয়ারা, এই প্রশ্নটার একটু উত্তর দেওয়ার ট্রাই করেন দেখি, এই প্রশ্নটার একটু উত্তর দেওয়ার ট্রাই করেন, এই প্রশ্নটা সবাই একটু উত্তর দেওয়ার ট্রাই করেন দেখি পারা যায় কিনা। দেখেন এখানে কি বলছে, y অক্ষের সাপেক্ষে -3 -2 এর প্রতিবিম্ব স্থানাঙ্ক কত? y অক্ষের সাপেক্ষে আমি একটু আগেই টেকনিক কি শিখাইছি, y অক্ষ, অক্ষ মানেই বিপরীত মনে রাখবা,
অক্ষ মানেই বিপরীত মনে রাখবা। সো আমাদের y এর বিপরীত কি x, তার মানে x নেগেটিভ হয়ে যাবে। তাহলে দেখো এখানে আগে থেকেই নেগেটিভ আছে, তাহলে নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে যাবে, তাহলে 3 আর y তো চেঞ্জ হবে না, y যা আছে তাই থাকবে, তার মানে 3 - 2 কোথায় আছে ভাইয়া? 3 - 2 কোথায় আছে? এই তো ফ্যান্টাস্টিক ভাবে ডি নাম্বারটা আমাদের রাইট আনসার, 3 - 2 বুঝে গেছে বাবারা? সবাই একটু বলেন দেখি আমরা বুঝতে পারলাম কিনা, সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সবাই একটু বলেন দেখি যে ভাইয়া আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা, সবাই একটু বলেন যে ভাইয়া ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা। তাহলে আমরা নেক্সটে চলে যাব। তাহলে কি করবো রে? নেক্সটে চলে যাব। সো চলেন আমরা যদি নেক্সটে যাই, তাহলে দেখেন সমরেখ কনসেপ্ট, এই কনসেপ্টটা বেশ গুরুত্বপূর্ণ, 3 স্টার টপিক দিয়ে দেই। সমরেখ কনসেপ্ট, সমরেখ, ঠিক আছে? সো সমরেখ, সমরেখ হলে কি হয় ভাই? সমরেখের ম্যাথ যে কোনো আলটিমেটলি সমরেখের দুইটা প্রসেস আছে, দুইটা নিয়ম দিয়ে তুমি সমাধান করতে পারবা। যদি আমাদের দেখো শর্ত 1 আর শর্ত 2, যদি তিনটা বিন্দু সমরেখ হয় তাহলে এর ক্ষেত্রফল 0 হয়। ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় ভাই? ওই যে একটু আগে শিখছিলাম, নির্ণায়ক অথবা শূন্যকরণ পদ্ধতি। সো নির্ণায়ক পদ্ধতিতে কি লাগে? টাইম বেশি লাগে। নির্ণায়ক পদ্ধতিতে কি লাগে? টাইম বেশি লাগে। এই জন্য আমরা কি করি ভাই? এইটা দিয়ে করব না, ক্ষেত্রফল দিয়ে করব না, ক্ষেত্রফলটা স্কিপ করার ট্রাই করবো যে ভাই এই নিয়ম দিয়ে টাইম বেশি লাগে এই জন্য করবো না। আমরা শর্ত 2 এই শর্ত দিয়ে করার ট্রাই করব যে তিনটা বিন্দু যদি সমরেখ হয়, তিনটা বিন্দু যদি সমরেখ হয় তাহলে আমাদের নিয়মটা কি হবে ভাইয়া? যে প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু দ্বিতীয় দুই বিন্দুর ঢাল, প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু দ্বিতীয় দুই বিন্দুর ঢাল, প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু দ্বিতীয় দুই বিন্দুর ঢাল। সমরেখ হলে আমরা এইভাবে করব। সমরেখ হলে কি করব ভাইয়া? সমরেখ হলে আমরা ঢাল কনসেপ্টটা দিয়ে করব। তাহলে দুই বিন্দুর ঢাল কেমনে বের করি দেখো তো, যে ভাইয়া যদি আমাদের x1 y1 এবং x2 y2 থাকে তাহলে আমরা এটা ঢাল কেমনে বের করি? ঢাল বের করি হচ্ছে m ইকুয়াল টু কোটি দ্বয়ের অন্তর, তার মানে আমাদের y2 - y1 ডিভাইডেড বাই x2 - x1, x2 - x1 ভুজ দ্বয়ের অন্তর, ঠিক আছে? ঢাল বের করার নিয়ম কি? দুই বিন্দুর ঢাল বের করার নিয়ম কি? একটু পরে আমরা ঢালের সকল কনসেপ্ট শিখবো। আপাতত যেহেতু ঢাল কনসেপ্টটা চলে আসছে এই জন্য আমি তোমাদেরকে বলে দিচ্ছি, দুইটা বিন্দুর ঢাল বের করার নিয়ম কি? কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর, ভুজ দ্বয়ের অন্তর। এই আমি কিন্তু সবাইকে দাগানো স্লাইডটা দিয়ে দিব, এখন নোট করার দরকার নেই, এখন কথা আমার খালি জাস্ট মনোযোগ দিয়ে শোনো। আমি পুরো ক্লাসের দাগানো স্লাইড তোমাদেরকে দিয়ে দিব, ওকে? পুরো ক্লাসের দাগানো স্লাইড তোমাদেরকে দিয়ে দেবো, এখন জাস্ট মনোযোগ দিয়ে খালি জাস্ট ক্লাস করেন, এখন মনোযোগ দিয়ে ক্লাস করেন, ঠিক আছে? এখন মনোযোগ দিয়ে জাস্ট ক্লাস করেন। আমি পুরো ক্লাসের দাগানো স্লাইডটা দিয়ে দিব, ওকে? পুরো ক্লাসের দাগানো স্লাইডটা তোমাদেরকে দিয়ে দিব, ওকে? সো এখন দেখো আমরা চলো সমরেখের কনসেপ্টটা শিখলাম যে ভাই সমরেখের ম্যাথগুলো দুইটা নিয়ম আছে, দুইটা নিয়ম দিয়ে সমাধান করতে পারবে। একটা হচ্ছে যে ভাইয়া আমরা কি করতে পারবো যে ভাই ক্ষেত্রফল 0, তিনটে বিন্দুর ক্ষেত্রফল বের করে ক্ষেত্রফল 0 ধরবো, তাহলে সমাধান হয়ে যাবে। অথবা আমাদের প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু দ্বিতীয় দুই বিন্দুর ঢাল। সো চলো আরো ম্যাথ প্র্যাকটিস করলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। ম্যাথ যদি আমরা প্র্যাকটিস করি তাহলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। সো দেখি আমরা এই ম্যাথটা একটু প্র্যাকটিস করি। দেখো কি বলছে, এইচ এর মান কত হলে, কি বলছে ভাইয়া? এইচ এর মান কত হলে আমাদের 2,3 -4, -6 এইচ আমাদের 12 বিন্দুগুলো সমরেখ হবে। বিন্দুগুলো কি হবে ভাই? সমরেখ হবে। দেখছো সমরেখ, তোমাকে কিন্তু কিওয়ার্ড দেখেই বুঝতে হবে, তোমাকে কিন্তু ভাইয়া কিওয়ার্ড দেখেই বুঝতে হবে যে কিভাবে সমাধান করবে। দেখো সমরেখ কথাটা বলা আছে না, সমরেখ কথাটা বলা আছে না ভাইয়া? সো সমরেখ কথাটা দেখা মাত্রই তোমাকে বুঝতে হবে যে ভাই এটা কোন কনসেপ্ট? সমরেখের কনসেপ্ট। সো আমাদেরকে সমরেখের কনসেপ্টটা দিয়ে খেয়াল রাখতে হবে, সমরেখের কনসেপ্টটা দিয়ে করতে হবে। তাহলে দেখো এখন কয়টা বিন্দু আছে? একটা, দুইটা, তিনটা। আমি সমরেখের কনসেপ্ট কি শিখেছিলাম যে ভাইয়া প্রথম দুই বিন্দুর ঢাল, প্রথম দুই বিন্দুর ঢাল, প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু দ্বিতীয় দুই বিন্দুর ঢাল, দ্বিতীয় দুই বিন্দুর ঢাল, দ্বিতীয় দুই বিন্দুর ঢাল। সো চলেন এখন আমরা এটা দিয়ে সমাধান করব। সো প্রথম দুই বিন্দুর ঢাল বলতে আমরা এই যে প্রথমে এই দুইটা বিন্দু নিয়ে কথাবার্তা সূত্র অ্যাপ্লাই করবো। তাহলে প্রথম দুই বিন্দুর ঢাল কোটি দ্বয়ের অন্তর, তাহলে দেখেন আমাদের কি আসতেছে ভাই? -6 কোটি দ্বয়ের অন্তর, এটা একটা কোটি এটা একটা কোটি, তার মানে -6 আর -3 কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর -4 আমাদের -2 ইকুয়াল টু, এখন আমরা দেখো কালারটা চেঞ্জ করে নেই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখন আমরা দেখো এই যে এই বক্সটা নিয়ে কথাবার্তা বলবো। দ্বিতীয় দুই বিন্দু, দ্বিতীয় দুই বিন্দু কারা কারা? এই যে এই দুইটা হলো দ্বিতীয় দুই বিন্দু, এই দুটো হচ্ছে দ্বিতীয় দুই বিন্দু। তাহলে দ্বিতীয় দুই বিন্দুর ঢাল কি আসতেছে ভাইয়া? কোটি দ্বয়ের অন্তর, অর্থাৎ 12 মাইনাসে প্লাস হয়ে যাবে 6 ডিভাইডেড বাই আমাদের এইচ, দেখো কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, এইচ মাইনাসে প্লাস 4 হয়ে যাবে। ওকে, এখন তুমি জাস্ট এটাকে সমাধান করো, এটাকে তুমি জাস্ট সমাধান করলেই অ্যান্সার চলে আসবে। সো দেখি আমাদের এখানে কত আসতেছে ভাইয়া? আমাদের
6 7 8 9 চলে আসতেছে, আর এখানে আমাদের কত আসতেছে মাইনাস আমাদের 4 5 6 6 চলে আসতেছে, আর এখানে তাহলে আমাদের হচ্ছে 16 17 18 চলে আসতেছে, আর এখানে 8 প্লাস 4। সো দেখেন এইখানকার মাইনাস এখানকার মাইনাস কাটা, এখানে 3 3 কে 9, আমাদের 3 2 6। তাহলে আমরা এখন আড়াআড়ি গুণ করে দেই। দেখো আড়াআড়ি গুণ করলে দেখো এই যে 18 দুগুণ কত 36, 18 দুগুণ 36 ইকুয়াল টু আমাদের 3 দ্বারা x প্লাস h প্লাস 4 কে গুণ করো, তাহলে 3h প্লাস আমাদের 3 4 এ 12 আসতেছে। তাহলে দেখেন আমাদের অতএব 3h ইকুয়াল টু আমরা লিখতে পারবো যে ভাইয়া 36 মাইনাস 12, তাহলে মাইনাস করে দাও, তার মানে আমাদের 4 আসতেছে, হাতে কত হাতে নাই, তাহলে আমাদের কত আসতেছে ভাইয়া 2। তাহলে দেখো এখানে কত আসতেছে 24 চলে আসতেছে, তাহলে h ইকুয়াল টু কত হবে ভাইয়া, h ইকুয়াল টু 3 আসতে 24, তার মানে আমাদের 8 চলে আসবে। h এর মান যদি 8 হয় তাহলে এরা সমরেখ হবে। সো দেখো তো 8 কয় নাম্বার অপশনে আছে, দেখো তো ভাইয়া 8 কয় নাম্বার অপশনে আছে, এই তো আমাদের বি নাম্বার অপশনে 8 এর মান চলে আসছে। ঠিক আছে, তো সবাই বুঝতে পারলাম কিনা? দেখো পরীক্ষার প্রশ্ন যদি একটু কঠিন হয়ে যায় তাহলে এই সমরেখ কনসেপ্ট থেকে আসতে পারে। দেখো এটা একটু মোটামুটি সময় লাগবে ক্যালকুলেশন করতে, আমি একদম ভেঙে তোমাদেরকে বুঝাই দিলাম, একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দিছি। সবাই একটু বলেন দেখি ক্লিয়ারলি আমরা বুঝতে পারলাম কিনা ভাইয়া? সবাই একটু বলেন যে ভাইয়া সমরেখের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? সবাই একটু বলেন দেখি যে ভাইয়া সমরেখের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা? সমরেখের কনসেপ্টটা ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? সবাই একটু বলেন দ্রুত, সবাই একটু বলেন যে ভাইয়া এই সমরেখের কনসেপ্টটা আমরা ক্লিয়ারলি বুঝতে পারলাম কিনা, সমরেখের কনসেপ্টটা ক্লিয়ার কিনা? দেখো একদম সহজ, জাস্ট প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু দ্বিতীয় দুই বিন্দুর ঢাল। তো খেয়াল রাখতে হবে উপরে কিন্তু ভুজদ্বয়ের আমাদের কোটিদ্বয়ের অন্তর, আবার উপরে ভুল করে ভুজদ্বয়ের অন্তর বসাবো না, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজদ্বয়ের অন্তর। ঠিক আছে, ওকে। তো চলো তাহলে আমরা নেক্সটে চলে যাব। দেখেন নেক্সটে সরলরেখার বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যগুলো জানতে হবে কারণ এখান থেকে থিওরি টাইপ প্রশ্ন আসতে পারে। সো প্রথম বৈশিষ্ট্য কি ভাইয়া, যে আদর্শ সরলরেখার সমীকরণ হলো ax + by + c = 0, অর্থাৎ x এবং y এর উভয় একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা সরলরেখার সমীকরণ বলি। দেখো এখানেও x এর পাওয়ার মনে মনে কি আছে, কিছু নাই মানে 1, এখানে y এর পাওয়ার কিছু নাই মানে 1, তার মানে x এবং y এর একঘাত বিশিষ্ট সমীকরণকে, x এবং y এর একঘাত বিশিষ্ট সমীকরণকে, x এবং y এর একঘাত বিশিষ্ট সমীকরণকে আমরা কি বলবো, আমরা সরলরেখার সমীকরণ বলবো। ঠিক আছে, সো দেখো আমাদের 3 নাম্বার বৈশিষ্ট্যটা কি, x এবং y এর সহগ একই সঙ্গে শূন্য হওয়া যাবে না, অথবা দুইটা একই সঙ্গে নাই হওয়া যাবে না। দেখো আলটিমেটলি এটা দ্বারা বুঝাই, ধরো আমি x = যে কোনো একটা কনস্ট্যান্ট মান বললাম, এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। সো তোমার যদি x y এর মধ্যে y টা ভিনিশ হয়ে যায়, অথবা আমাদের x যদি ভিনিশ হয়ে যায়, তবুও আমাদের সরলরেখার সমীকরণ হবে। x = কনস্ট্যান্ট মান বা y = যে কোনো একটা কনস্ট্যান্ট মান, এরাও কিন্তু সরলরেখার সমীকরণ। কারণ দেখো এরও পাওয়ার কত, মনে মনে 1, কিছু নাই মানে এটাও 1। x এবং y এর একঘাত বিশিষ্ট সমীকরণকে সরলরেখার সমীকরণ বলতে পারবো। ঠিক আছে, সো আলটিমেটলি দেখেন, আর সবার আলটিমেটলি 4 নাম্বার বৈশিষ্ট্য দেখো, এটাও খুব গুরুত্বপূর্ণ, এক্স ওয়াই যুক্ত পথ থাকা যাবে না। এটা কিন্তু সরলরেখাও আছে আবার বৃত্ততেও আছে, এক্স ওয়াই যুক্ত পথ থাকা যাবে না। এক্স ওয়াই যুক্ত পথ থাকলে সেটা সরলরেখা হবে না। তারপরে আসেন যে ভাইয়া 5 নাম্বার বৈশিষ্ট্যটা কি, এক্স অক্ষের সমান্তরাল বা y লম্ব রেখার সমীকরণ হচ্ছে y = b। দেখো এই যে x অক্ষের সমান্তরাল, আমরা যদি একটু গ্রাফটা খেয়াল করি যে ভাই এটাকে যদি আমরা অক্ষরেখা বলি তাহলে এটা একটা x অক্ষরেখা, তাহলে x অক্ষের সমান্তরাল রেখা এটা। এখন x অক্ষের সমান্তরাল রেখা যা জিনিস, এটা কিন্তু আবার দেখো এই যে y, এটা না, এটাও তো y অক্ষ না, y অক্ষের উপর আবার লম্ব হয়ে গেছে। x অক্ষের সমান্তরাল যা জিনিস, এটার একই ভাবে আমরা এইভাবে বলতে পারবো y অক্ষের উপর লম্ব, x অক্ষের সমান্তরাল বা y অক্ষের উপর লম্ব, একই কথা, কিন্তু এটা কিন্তু ভিন্ন কথা না, একই কথা। তাহলে দেখো, তাহলে ওই সরলরেখার সমীকরণ কি হবে, y = b। কারণ দেখো এই যে আমরা যে এতটুকু উপরে উঠলাম, এটা কোন দিকে উঠছে ভাই, x এর দিকে না, x এর দিকে না, x ওই দিকে যাচ্ছে, এটা তো y এর দিকে উঠছে, তাহলে এতটুকু আমাদের y = b। সো এই জন্য আমাদের সমীকরণটা কি হবে, y = b। ঠিক একই ভাবে আমরা পরবর্তীতে যদি আসি, দেখো যে ভাইয়া y অক্ষের সমান্তরাল কি ভাইয়া, y অক্ষের সমান্তরাল বা x অক্ষের উপর লম্ব, একই কথা। দেখো এই যে y অক্ষের সমান্তরাল, এই যে এটা কিন্তু y অক্ষ না, এটাকে যদি আমরা y অক্ষ বলি তাহলে y অক্ষের সমান্তরাল হইলো, বাট এইটা আবার দেখো এই যে x অক্ষ না, এটা x অক্ষের উপর লম্ব হয়ে গেছে, কারণ x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে। সেরকম সমীকরণ, রেখার সমীকরণ কি ভাইয়া, x = a। সেটা কি ভাইয়া, x = a, x = a। কারণ কি ভাইয়া, দেখো আমরা তো এবার এই দিকে চলে গেছি, তাহলে এতটুকু অংশের মানটা কি, a, এতটুকু অংশের মান a, এই জন্য আমাদের যেহেতু x অক্ষ বরাবর গেছে, এই জন্য x = আমাদের a। এইটা হচ্ছে আমাদের y অক্ষের সমান্তরাল বা x অক্ষর লম্ব রেখার সমীকরণটাই আমাদের x = a। আবার দেখো যদি c = 0 হয় তাহলে মূল বিন্দুগামী সরলরেখা হবে সেটা। যেমন আমরা সরলরেখার আরো একটা সমীকরণ জানি এরকম, যে ভাইয়া y = mx + c, এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। এটা কি,
এটাও কিন্তু একটা সরলরেখার সমীকরণ। সো এই সিটা যদি না থাকে ভাইয়া, এই সিটা যদি না থাকে, দেখো এই রেখার গ্রাফটা কেমন হয়, এই রেখার গ্রাফটা হয় একটু উপর থেকে, ওয়াই অক্ষের একটু উপর থেকে, কারণ এই যে এই জিনিসটার মানে সি থাকে, ওয়াই অক্ষের কর্তৃত অংশটাই সি। আর যদি আমি বলি যে ভাই ওয়াই ইকুয়াল টু জাস্ট এম এক্স, অর্থাৎ সি 0 যদি হয়, তাহলে এইটার গ্রাফ হয় একদম মূল বিন্দুগামী সরলরেখা, একদম মূল বিন্দুগামী সরলরেখা। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবো আমরা, এই জিনিসটা ভাইয়া একটু খেয়াল রাখবো, এই জিনিসটা একটু খেয়াল রাখবো। ওকে, তারপরে দেখেন একটা নোট বলে দিয়েছি তোমাদেরকে, যে অক্ষের সমান্তরাল বলবে আমাদের সমীকরণ এর মধ্যে সেই চলক থাকবে না। যদি তোমাকে বলে যে ভাই ওয়াই অক্ষের সমীকরণ কত, তাহলে ওয়াই অক্ষর সমীকরণ, তাহলে ওয়াই থাকবে না, তার মানে এক্স ইকুয়াল টু 0। আবার যদি বলে এক্স অক্ষের সমীকরণ, তার মানে এক্স থাকবে না, তাহলে ওয়াই ইকুয়াল টু 0। একদম বেসিক কথাবার্তা, এগুলো এই বৈশিষ্ট্যগুলো একটু দেখে রাখবা। এখান থেকে পরীক্ষা আসার সম্ভাবনা একটু লেস ইম্পর্টেন্ট, বাট মাঝে মাঝে চলে আসতে পারে। জাতীয় বিশ্ববিদ্যালয় অলরেডি আসছিল, একটু পরে আমরা প্রশ্ন সমাধান করব, ঠিক আছে? সো এই সাধারণ বৈশিষ্ট্যগুলো, বেসিক বৈশিষ্ট্যগুলো একটু মনে রাখবা। সো চলো আমরা পরবর্তীতে দেখো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই যে ঢাল কনসেপ্টটা, এইটা নিয়ে একটু কথাবার্তা বলবো। ওকে, আচ্ছা আনিকা কি বলছো ভাইয়া, আমি হায়ার ম্যাথ ছিল না, তারপরেও কি আমি হায়ার ম্যাথ করতে পারবো? দেখেন আমাদেরকে কিন্তু হায়ার ম্যাথ উত্তর করতেই হবে, ঠিক আছে? হায়ার ম্যাথ উত্তর করতেই হবে। এখানে তোমার অপশনাল সাবজেক্টের পরিবর্তে তুমি চেঞ্জ করার কোনো অপশন নাই, ঠিক আছে? সার্কুলারটা দেখছো তোমরা, হায়ার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি এবং তোমাদেরকে সাধারণ জ্ঞানও দাগাইতে হবে, বাংলা ইংরেজিও থাকবে। সো এইখানে কিন্তু কোনো বাদ দেওয়ার কোনো অপশন নাই, সবগুলাই দাগাইতে হবে, সবগুলান যতগুলান আমাদের পার্ট আছে, যতগুলান বিষয় আছে। যেমন তোমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কি করছিলা যে ভাই অপশনাল সাবজেক্টের পরিবর্তে বাংলা অথবা ইংরেজি দাগাই দিছো, এইখানে কিন্তু এরকম সুযোগ নাই, তোমাকে সবগুলাই দাগাইতে হবে, যেগুলো থাকবে সেগুলো দাগাইতে হবে। সো আলটিমেটলি যারা একটু দুর্বল আছো ম্যাথে, যে ভাই আমি তো ম্যাথটা স্কিপ করছিলাম, মেডিকেল প্রিপারেশন নিয়েছি, বা অপশনাল সাবজেক্টের পরিবর্তে ঢাবিতে আমি বাংলা ইংরেজি দেখাইছি, তারা এখন কি করব? তারা ভাই এখনো পর্যাপ্ত সময় আছে, অন্তত আমার ক্লাসগুলান করিও, ক্লাসে যা পড়াচ্ছি ক্লাসের নোট করিও, যা আসবে এখান থেকে ইনশাল্লাহ চলে আসবে। বুঝতে পারছি? এখন থেকে একটু রেগুলার ক্লাস করতে হবে এবং বাসায় প্র্যাকটিস করতে হবে। আমি তো ক্লাসের মধ্যেই একদম রুট থেকেই কিন্তু পড়াই, একদম রুট লেভেল থেকে, বেসিক লেভেল থেকে। তোমার যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় ভাইয়াকে বলবা, ঠিক আছে? এমন তো না যে ভাই ম্যাথ আজকেই প্রথম দেখতেছো, ইন্টারমিডিয়েটে তুমি ম্যাথের ধরা ছোঁয়ার বাইরে ছিলা, ইন্টারমিডিয়েটে তো ভাই রেগুলার তো কলেজে অন্তত ক্লাস করছো, কিছু না কিছু তো জানো, এতটুকু জানলেই হবে। আমি একদম ধরে ধরে বেসিক থেকেই পড়াই দিব, কোনো সমস্যা নাই। বুঝতে পারছি? আচ্ছা, সো চলেন তাহলে আমরা পরবর্তীতে চলে যাব। তাহলে আমরা কি করব ভাই, দেখেন ঢাল আকৃতির সমীকরণ আমরা শিখবো। এখন কি করব? ঢাল আকৃতির সমীকরণ। কি করব ভাইয়া? ঢাল আকৃতির সমীকরণ। ওকে, সো ঢাল আকৃতির সমীকরণ দেখো, এই যে y = mx + c, এই এমটাই কি? এমটাই হচ্ছে ঢাল। এমটাই কি ভাইয়া? ঢাল। তো সরলরেখায় আমাদের ঢাল কি? m, c = 0 হলে মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ হবে, যেটা হচ্ছে y = mx, এটা তো আমি একটু আগেই বললাম। এখন c হলো কি? y অক্ষের কর্তৃত অংশের পরিমাণ, এটা একটু আগেই বলে দিছি। সো এখানে দেখো মহা একটা শর্টকাট আছে, সেই শর্টকাটটা কি? যদি তুমি দেখো সরলরেখা কোনো বিন্দুগামী বলা আছে পরীক্ষার প্রশ্নে, তাহলে তুমি কোনো কিছু করার দরকার নেই, জাস্ট ওই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিবা, ওই বিন্দু দ্বারা যেই অপশনটা সিদ্ধ হবে সেটাই आंसर। এটা হচ্ছে সরলরেখার মহা শর্টকাট। শুধুমাত্র সরলরেখা না, এটা বৃত্তও কাজে লাগে। মহা শর্টকাট। মহা শর্টকাটটা কি ভাইয়া? মহা শর্টকাটটা কি? যদি তুমি দেখো যে ভাই বিন্দুগামী বলা আছে পরীক্ষার প্রশ্নে, অনেক কিছু বলা আছে বাট বলছে যে এত বিন্দুগামী, তাহলে তোমার কোনো ম্যাথমেটিক্স প্রশ্ন প্র্যাকটিস করি, তাহলে ক্লিয়ারলি বুঝতে পারবা। সো চলো দেখি একটু প্রশ্ন প্র্যাকটিস করি ভাইয়া, চলো একটু প্রশ্ন প্র্যাকটিস করি, তাহলে বুঝতে পারবা। তার আগে দেখো ঢালের বিভিন্ন কনসেপ্টটা দেখে নেই, তারপরে একবারেই আমরা প্রশ্ন প্র্যাকটিস করব। একবারেই দেখো আমরা প্রশ্ন প্র্যাকটিস করব। ঢালের 3টা কনসেপ্ট আছে, ঢাল নির্ণয়, ঠিক আছে? ঢালের 3টা কনসেপ্ট আছে। কয়টা ভাইয়া? ঢাল নির্ণয়ের 3টা কনসেপ্ট আছে, 3টা। ঢাল নির্ণয়ের কয়টা কনসেপ্ট আছে? 3টা কনসেপ্ট আছে। তো চলো আমরা এই 3টা কনসেপ্টটা একটু ভালোমতো দেখে নেই। এই 3টা কনসেপ্ট আমরা খুব সুন্দরভাবে একটু দেখে নেই। 3টা কনসেপ্ট আমরা খুব সুন্দরভাবে একটু দেখে নেই। 3টা কনসেপ্ট আমরা খুব সুন্দরভাবে একটু দেখে নেই। সো প্রথম কনসেপ্টটা হচ্ছে টাইপ 1। দেখো একদম বেসিক সংজ্ঞা থেকেই, একদম বেসিক ভাইয়া সংজ্ঞা থেকেই, যে ভাইয়া এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে তার ট্যানজেন্টটাকেই ঢাল বলা হয়। এটা একদম ডাইরেক্ট সংজ্ঞা। তার মানে আমরা ঢালের একটা সূত্র পাইলাম কি ভাইয়া, যে m = tan θ, অর্থাৎ এই যে এক্স অক্ষের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন হয় তার ট্যানজেন্টটাকেই ঢাল বলা হয়। তাহলে ঢালকে m দ্বারা প্রকাশ করা হয়। সো m = tan θ, এটা একদম বেসিক সূত্র থেকে আমরা একটা কি পাইলাম, বেসিক সংজ্ঞা থেকে একটা সূত্র পাইছি, যে ভাইয়া x = কি, m = tan θ। সো একটা ঢাল নির্ণয়ের প্রথম সূত্র, এটা 1 নম্বর সূত্রটা পাইলাম কি, যে ভাইয়া থিটার মান যদি দেওয়া থাকে, ধরো θ = দেওয়া থাকলো 30 ডিগ্রি, এখন তোমার ঢাল বের করতে বলছে, তুমি জাস্ট কি করবা, m = tan
30 ডিগ্রি বসাই দিবা, ঠিক আছে। সো এইটা গেল 1 নাম্বার ঢাল নির্ণয়ের সূত্র, 1 নাম্বার ঢাল নির্ণয়ের সূত্র। এখন তুমি আসো পরবর্তীতে আমরা টাইপ 2 তে যাব। টাইপ 2 অলরেডি শিখে ফেলছি, কিন্তু এটা দিয়ে আমি এত প্র্যাকটিস করছি যে ভাই দুই বিন্দুগামী রেখার ঢাল কত হবে। দুইটা যদি বিন্দু দেওয়া থাকে x1 y1 এবং x2 y2 যদি দেওয়া থাকে, তাহলে আমরা শিখে ফেলছি কিন্তু অনেক আগেই যে ভাই কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর, অর্থাৎ আমাদের y2 - y1 ডিভাইড বাই x2 - x1, অথবা আমাদের x1 - x2 ডিভাইড বাই y1 - y2 ডিভাইড বাই x1 - y2, এভাবেও করতে পারবো, ঠিক আছে। অর্থাৎ উপরে হচ্ছে আমাদের কি কোটি দ্বয়ের অন্তর ডিভাইড বাই ভুজ দ্বয়ের অন্তর। এটা তো একটু আগে যে সমরেখার কনসেপ্টটা তোমাকে শিখাইছি, কিন্তু প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু দ্বিতীয় দুই বিন্দুর ঢাল আমরা প্র্যাকটিসও করছি। তো চলেন এখন পরবর্তী টাইপটা দেখেন। পরবর্তী টাইপ, এই টাইপটা বেশ গুরুত্বপূর্ণ। পরবর্তী টাইপ, এই টাইপটা ভাইয়া বেশ গুরুত্বপূর্ণ। দেখো, যদি আমাদের একটা সরলরেখার সমীকরণ ax + by + c হয়, ax + by + c হয়, তাহলে আমাদের রেখার ঢাল কি হবে? এটা একটা ডাইরেক্ট শর্টকাট ফর্মুলা আছে যে ভাইয়া -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। তাহলে এখানে x এর সহগ কে ভাই? a। তাহলে দেখো এই যে সূত্রের মাইনাস, আর এখানে a বসাই দিছি আমরা, y এর সহগ কি ভাই? এখানে b, তাহলে b। আবার এখানে তো বলছে যে ভাই রেখার ঢাল, সিম্পল রেখার ঢাল বলছে, এটা কি ভাইয়া? সিম্পল রেখার ঢাল। এখন যদি প্রশ্নটা এইভাবে ঘুরাই দেয় যে ভাইয়া এই সেম সমীকরণ ax + by + c = 0 সরলরেখার লম্ব রেখার ঢাল, দেখো এখানে কিন্তু একটা কথা বলা আছে এক্সট্রা, লম্ব রেখার ঢাল। লম্ব রেখার ঢাল বললে কিভাবে করব? লম্ব রেখার ঢাল বললে কিভাবে করব? লম্ব রেখার ঢাল বললে কিভাবে করব? এটা একটু ঝামেলা হয়ে গেল না ভাইয়া? তো দেখো লম্ব রেখার ঢাল বললে এই জিনিসটা ঠিক উল্টা ভার্সন, এই জিনিসের ঠিক উল্টা ভার্সন, এই জিনিসের কি রে? উল্টা ভার্সন, এই জিনিসের উল্টা ভার্সন। তাহলে দেখো এখানে মাইনাস নিছিলাম, এই মাইনাসটা পজিটিভ হয়ে যাবে। তাহলে দেখো এখানে -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তাহলে মাইনাসটা পজিটিভ হয়ে গেল। মাইনাসের বিপরীত কে? মাইনাসের উল্টা কে? প্লাস, তাহলে প্লাস হয়ে গেছে। আবার এখানে নিচে ছিল y এর সহগ, উপরে ছিল x এর সহগ, সো এইটা উল্টাই যাবে, উপরে হবে y এর সহগ, নিচে হবে x এর সহগ, ঠিক আছে। সো সিম্পল। যদি ঢাল বলে তাহলে আমাদের শর্টকাট নিয়ম কি ভাই? -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। আর যদি লম্ব রেখার ঢাল বলে তাহলে উল্টাই যাবে, মাইনাসটা প্লাস হয়ে যাবে, উপরে চলে যাবে কি ভাইয়া? যে y এর সহগ, নিচে চলে আসবে কি? x এর সহগ, নিচে চলে আসবে কি ভাইয়া? x এর সহগ, ঠিক আছে। জাস্ট উল্টা ফরম্যাট, তুমি জাস্ট মনে রাখবা যে ভাই এটা একটা অপরটার উল্টা, নেগেটিভটা পজিটিভ হয়ে যাবে, আর লব হরে চলে যাবে, হরটা লবে চলে আসবে, ওকে। আচ্ছা, সো দেখো একটা নোট করে দিছি তোমাদের সুবিধার্থে যে ভাইয়া লম্ব রেখার ঢাল বললে মেইন রেখার যে ঢালটা পাবো সেটাকে জাস্ট উল্টাই দিব এবং চিহ্ন পরিবর্তন করে দিব, তবুও হবে। তো ধরো তোমার কাছে বলছে যে ভাই এটা লম্ব রেখার ঢাল বের করো, তাহলে তুমি সিম্পল ঢাল বের করবা, তারপরে তুমি কি করবা? উল্টাই দিবা এবং চিহ্ন পরিবর্তন করে দিবা। সো চলো একটু প্রশ্ন প্র্যাকটিস করলে বিষয়টা একদম 100% ক্লিয়ার হয়ে যাবে। সো দেখেন তো আমাদের এই প্রশ্নটা কি বলা আছে, একটু প্র্যাকটিস করি তাহলে বিষয়টা একটু আরো ক্লিয়ারলি বুঝতে পারবো। সো এখানে কি বলছে দেখো তো, যে ভাইয়া 3x - 4y - 12 = 0 রেখার ঢাল কত? দেখো এখানে কিন্তু সিম্পল রেখার ঢাল বের করতে বলছে, লম্ব রেখা কিন্তু বলে নাই। তাহলে দেখো সিম্পল ঢাল আমরা কিভাবে শিখলাম ভাইয়া? যে m = -x এর সহগ, তাহলে মাইনাস সূত্রের কিন্তু এটা মাইনাস, x এর সহগ কি ভাইয়া? এখানে 3, সো এখানে 3 বসাই দিলাম। y এর সহগ, y এর সহগ কিন্তু দেখো -4 কিন্তু y এর সহগ, তাহলে -4, তাহলে মাইনাস মাইনাসে প্লাস কাটা যাবে, তার মানে 3/4 এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 3/4 দেখো শুভঙ্করের ফাঁকি পরীক্ষার প্রশ্নে কিন্তু যেটা তুমি ভুল করবা সেটা অপশনে থাকবে, দেখো -3/4 দেখানো যাবে না, আমার মাইনাস মাইনাস তো কাটা চলে গেছে, তারপরে শুধু 3/4 অর্থাৎ এ নাম্বারটা রাইট অ্যানসার, শুধু 3/4 এ নাম্বারটা রাইট অ্যানসার, ওকে। শুধু 3/4 এ নাম্বারটা দাগাতে হবে, ঠিক আছে। শুধু 3/4 এ নাম্বারটা দাগাইতে হবে, ওকে। এ নাম্বারটা দাগাইতে হবে, এ নাম্বারটা দাগাইতে হবে। ও একটা মিসকনসেপশন, একটা আমি আলটিমেটলি একটা ভুল তথ্য দিয়ে ফেলছিলাম। সো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় তোমরা উচ্চতর গণিত দাগাবা, না হয় বায়োলজি দাগাইতে পারবা, ঠিক আছে। আমি সার্কুলারটা আলটিমেটলি হচ্ছে একটু ভুল দেখে ফেলছিলাম, এই তো আমাদের হচ্ছে কোচিং থেকে কমেন্ট করে দিছে। সো আলটিমেটলি তুমি উচ্চতর গণিত অথবা আলটিমেটলি বায়োলজি যে কোনো একটা দাগাইতে হবে, যে কোনো একটা দাগাইতে হবে, ওকে। সো এটা নিয়ে কনফিউশন করিও না, আমি আলটিমেটলি ভুলে বলে ফেলছিলাম যে সবগুলাই দাগাইতে হবে, সার্কুলারটা একটু কারেকশন করে দিলাম, সেটা হচ্ছে উচ্চতর গণিত এবং বায়োলজির যে কোনো একটা দাগাইতে হবে তোমাদেরকে, ওকে। আচ্ছা, সো দেখো আমরা আলটিমেটলি পরবর্তী প্রশ্নে চলে যাই। আমরা সিম্পল যদি ঢাল বের করতে বলে তাহলে আমরা কি করবো ভাই? -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ। এখন দেখো যদি লম্ব রেখার ঢাল বের করতে বলে তাহলে দেখেন তো এই প্রশ্নটা কি বলা আছে, যে ভাই y = -5x + 9 রেখার লম্ব রেখার ঢাল, এই যে নতি মানে কিন্তু ঢাল, নতি আর ঢাল একই জিনিস, নতি আর ঢাল একই জিনিস। দেখো
তোমাদের কি বলছে যে ভাইয়া y ইকুয়াল টু -5x + 9 রেখার সাথে লম্ব রেখার নতি কত, রেখার সাথে লম্ব রেখার নতি কত, মানে লম্ব রেখার ঢাল বের করতে বলছে তোমাকে, লম্ব রেখার ঢাল। তাহলে দেখো আলটিমেটলি একটু আগে আমরা দেখো এটা অনেক ভাবে করা যায়, দেখো এটা দুই ভাবে করা যাবে। সো আমরা এটাকে যদি একটু পার করে নেই এই পাশে, তাহলে দেখো তো আমাদের কি আসতেছে ভাইয়া, যে y + 5x আর এখানে চলে আসতেছে -9 = 0। তাহলে সিম্পল যদি ঢাল বের করি, তাহলে m = -x এর সহগ ডিভাইড বাই y এর সহগ, তাহলে x এর সহগ 5, y এর সহগ কত 1, তাহলে আমাদের -5 চলে আসতেছে, -5, তাই না? বাট এটা তো তোমাকে বলছে লম্ব রেখার ঢাল, তাহলে লম্ব রেখার কি সিম্পল ঢালকে উল্টাই দিব, তাহলে 5 ছিল তাহলে 1/5 হবে, আর চিহ্ন পরিবর্তন করবে, এখানে মাইনাস ছিল এখানে প্লাস হবে। সো এইটা হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 1/5 কোথায়, সি নাম্বারটা অ্যানসার। এটা গেল 1 নাম্বার পদ্ধতি, এটা গেল কি ভাইয়া 1 নাম্বার পদ্ধতি। বাট আমি চাইলে দেখো প্রসেস 2 দিয়ে করতে পারবো, এটা আরেকটা নিয়মে করা যায়। সো 2 নাম্বার প্রসেসটা দেখো। সো আমরা একটু আগে একটা সরলরেখার আদর্শ সমীকরণ শিখছিলাম না, যে ভাইয়া y = mx + c, y = mx + c, এইখানে mটা কার মান, mটাই তো ঢাল, তাই না, mটাই তো ঢাল। সো এইটার সাথে একটু কল্পনা করো তো দেখি ভাইয়া, y = mx + c, এখানে m এর মান কত, -5, এই -5টাই তো ঢালের মান। তাহলে তো আমাকে দেখো এই যে আমরা যে এখানে ক্যালকুলেশন করে যে -5 ঢাল আনছি, এটা করাই লাগতো না, আমরা ডাইরেক্ট সমীকরণ থেকে y = mx + c, m এর জায়গায় -5 আছে, তাহলে ডাইরেক্ট লিখে দিতে পারতাম যে ভাই এখানে এই রেখার ঢাল কত, -5, এই রেখার ঢাল কত, -5, ডাইরেক্ট লিখে দিতে পারতাম, কারণ আমরা সূত্রের সঙ্গে তুলনা করতে পারি। তাহলে দেখো এটা তো সিম্পল ঢাল -5, বাট এখানে আমাকে বলছে লম্ব রেখার ঢাল কত, তাহলে এটাকে উল্টাই দিব, বাকি প্রসেস সেম, যে উল্টাই দিব, চিহ্ন পরিবর্তন করে দিব, আমাদের অ্যানসার চলে আসবে। বুঝতে পারছি ভাইয়া? সবার ক্লিয়ার? একটু বলেন দেখি সবার ক্লিয়ার কিনা। এই আপনারা কমেন্ট করতেছেন না কেন ঠিক মতো? বুঝতে পারলে কমেন্ট করতে হবে, না বুঝতে পারলেও কমেন্ট করতে হবে, ঠিক আছে? একটু অ্যাপ্রোচ করতে হবে। হ্যাঁ আমি মানি উচ্চতর গণিত একটু কঠিন, বাট আলটিমেটলি তোমরা যদি আগে থেকে মাইন্ড সেট আপে নিয়ে রাখো যে ভাইয়া এই সাবজেক্ট না অনেক কঠিন, আমি পারবো না, তাহলে কিন্তু সত্যি তুমি পারবা না। আর যদি তুমি মনে রাখো যে ভাই আমাকে কষ্ট করতে হবে, চান্স পাইতে হবে, আমার যে আলটিমেটলি একটু কঠিন হলো, আমি ভাইয়ারা যেহেতু শিখাচ্ছে আমি মনোযোগ দিয়ে ক্লাস করবো, ইনশাল্লাহ পারবো, এতটুকু কনফিডেন্স থাকলে আমি তোমাকে কথা দিচ্ছি তোমার উচ্চতর গণিত নিয়ে আর প্যারা থাকবে না, ইনশাল্লাহ তুমি পারবা। বুঝতে পারছো? সো তোমাকে কি কনফিডেন্স থাকতে হবে, এবং আলটিমেটলি যা শিখাচ্ছি ভাই এখানে তো আমি এমন না যে না শিখাই তোমাকে প্রশ্ন ধরতেছি, আগে শিখাচ্ছি তারপরে প্রশ্ন প্র্যাকটিস করাই দিচ্ছি, অর্থাৎ শেখা এবং প্র্যাকটিস করা একই সঙ্গে করাই দিচ্ছি। এইভাবেও যদি না শিখতে পারো তাহলে কিন্তু খুবই বিপদ। আমি কি দেখো অন্যান্য প্রতিষ্ঠানে কি হয়, জাস্ট কনসেপ্ট শিখাই দেয়, আমি কনসেপ্ট শিখাচ্ছি এবং ওই কনসেপ্টগুলো তোমরা কিভাবে প্রয়োগ করবা সেটাও শিখাই দিচ্ছি, তাহলে আলটিমেটলি আর কি করবো তোমাদের জন্য বলো, একদম ভেঙে ভেঙে তোমাদেরকে বুঝাই দিচ্ছি। আমি তারপরেও বলছি যদি বুঝতে অসুবিধা হয় তবুও কমেন্ট সেকশনে বলবো, আমি ওই জিনিসটা আরো ভাঙায় বুঝাই দিব, সমস্যা নাই কোনো। মুন্না ভাইয়া তোমাদের সঙ্গে আছি, একদম উচ্চতর গণিতের ভয়কে আমরা জয় করবো ইনশাআল্লাহ। ওকে আচ্ছা, তো চলো আমরা পরবর্তীতে চলে যাব। পরবর্তীতে দেখো সমীকরণ গঠন, এটা একটু লেস ইম্পর্টেন্ট জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য। সো সমীকরণ গঠন কি ভাইয়া, এম ঢাল বিশিষ্ট মূল বিন্দুগামী রেখার সমীকরণ কি, এটা আমরা অনেক আগে শিখছি, y = mx, m ঢাল বিশিষ্ট এবং y অক্ষের কর্তৃত অংশ c হলে আমাদের y = mx + c, এটাও আমরা শিখে ফেলছি। এখন দেখেন 3 নাম্বারটা আমরা এখনো শিখি নাই, সেটা একটু শিখি, যে ভাইয়া x1 y1 বিন্দুগামী রেখার সমীকরণ কি হবে, এটা আমরা দেখো y - y1 = m × x - x1, এটা আমরা ওই যে এইচএসসি তে শিখছি, এইচএসসি তে বেশ আসতো, আমরা সিকিউ সমাধান করার সময় এটা এইচএসসি তে বেশ আসতো, বাট এটা আমাদের একটু লেস ইম্পর্টেন্ট। তারপরে দুই বিন্দুগামী রেখার ঢাল বলা নাই, কিন্তু দুই বিন্দু রেখার সমীকরণ যদি সরলরেখার সমীকরণ চাই, তাহলে y - y1 / y1 - y2 = x - x1 / x1 - x2। সো এগুলো একটু লেস ইম্পর্টেন্ট ভাইয়া, জাস্ট দেখাই রাখলাম, সূত্রগুলো পারলে মুখস্থ রাখিও, সূত্রগুলো পারলে মুখস্থ রাখিও, এগুলো পরীক্ষায় বেশি একটা আসে না, লেস ইম্পর্টেন্ট। দেখো আমি কিন্তু তোমাদের পড়ানোর পাশাপাশি কোনটা বেশি গুরুত্বপূর্ণ কোনটা কম গুরুত্বপূর্ণ সেটাও বলে দিচ্ছি। সো তোমরা যখন নোট করবা তখন অবশ্যই কোনটা লেস ইম্পর্টেন্ট বলছি, কোনটা বেশি গুরুত্বপূর্ণ বলছি, সেই জিনিসটা একটু খাতার মধ্যে মেনশন করবা, তাহলে তোমাদের রিভিশন দিতে সুবিধা হবে। ওকে আচ্ছা, নেক্সটে আসি আমরা। দেখো এই জিনিস অনেক গুরুত্বপূর্ণ, এটা থেকে অলরেডি জাতীয়তে প্রশ্ন আসছিল। সো দেখেন এটা কি বলছে, যে ভাইয়া লম্ব রেখা এবং সমান্তরাল রেখা গঠন। তো তোমার যদি সরলরেখার সমীকরণ দেওয়া থাকে যে ভাই ax + by + c রেখার উপর লম্ব এবং সমান্তরাল রেখার সমীকরণ নির্ণয় করো যা এত বিন্দুগামী। সো দেখো আমি কিন্তু আগেই একটা মহা শর্টকাট শিখাইছিলাম, যে ভাই বিন্দুগামী যদি বলা থাকে, যদি বিন্দুগামী বলা থাকে তাহলে মহা শর্টকাট পড়বে, বিন্দু দ্বারা সিদ্ধ হবে, বিন্দু দ্বারা
সিদ্ধ হবে, বিন্দু দ্বারা সিদ্ধ হবে। এটা হচ্ছে শর্টকাট নিয়ম। এটা তো গেল শর্টকাট নিয়ম। এখন চলো বেসিক নিয়মটা আমরা শিখি। তো শর্টকাট নিয়ম যদি আমরা কখনো পরীক্ষার হলে ভুলে যাই তখন কি করব? তো আমাদের তো বেসিক নিয়মটাও শিখতে হবে। তো চলেন আমাদের ডিরেক্ট দেখো সূত্রটা দেখো। লম্ব রেখার সমীকরণের সূত্র হচ্ছে b * x - x1 - a y - y1 = 0। সমান্তরাল রেখার সমীকরণটা হবে a x - x1 প্লাস b y - y1 = 0। সো এই সূত্র দিয়ে করতে যাব না ভাই, সূত্র দিয়ে করতে গেলে না অনেক ঝামেলা। ডিরেক্ট সূত্র দেখো, এটা দিয়ে ডিরেক্ট অ্যান্সার আসবে, বাট এটা না মনে রাখাটা খুবই টাফ। আমরা এটার একটা বিকল্প নিয়ম শিখবো। সো দেখো, যদি দেখো যে ভাইয়া লম্ব রেখার সমীকরণ বের করতে বলছে, দেখেন এই শর্টকাটটা তো আমরা আগে শিখছি যে ভাই বিন্দু দেওয়া থাকলে আমাদের বিন্দু দ্বারা সিদ্ধ করে অপশন টেস্ট করব, যে অপশনটা সিদ্ধ হবে। সিদ্ধ মানে কি? ধরো 0 = 0 আসবে, অথবা 2 = 2 আসবে, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড আসবে, তাহলে সেটাকে সিদ্ধ বলা হয়। ওকে, সো দেখো আমরা এই নিয়মটা দিয়ে করব না, ডিরেক্ট সূত্র দিয়ে করব না, আমরা এটার একটা বিকল্প নিয়ম, দেখো বিকল্প নিয়ম আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। তো তোমার যদি বলা থাকে ax + by + c রেখার লম্ব রেখার সমীকরণ বের করতে হবে, তাহলে তুমি কি করবা জানো? যে y এর সহগ x কে দিবা, x এর সহগ y কে দিবা, মাঝের চিহ্ন পরিবর্তন করে দিবা। তাহলে দেখো এই যে ax ছিল না, দেখো এখানে হয়ে গেছে bx, মাইনাস প্লাস ছিল মাইনাস হয়ে গেছে, আবার এখানে ay হয়ে গেছে, ay প্লাস কে, এই যে একটা ধ্রুবক নিবা ইকুয়াল টু 0। আবার যদি তোমাকে লম্ব রেখা না বলে সমান্তরাল রেখা বলে ভাইয়া, তখন তুমি কি করবা? কিচ্ছু করার দরকার নাই, ax + by এই c এর জায়গায় একটা ধ্রুবক নিবা, জাস্ট k যুক্ত করে দিবা ইকুয়াল টু 0। ঠিক আছে? সো দেখো আমরা ম্যাথ প্র্যাকটিস করলে আরো বিষয়গুলো ক্লিয়ার হবে। চলো আগে এই যে এই শর্তটা একটু দেখি, তারপরে একসাথে ম্যাথ প্র্যাকটিস করতে যাই। তাহলে দেখো লম্ব হওয়ার শর্ত, দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত, দুইটা রেখা পরস্পর লম্ব হওয়ার শর্ত দুইটা। কয়টা আছে ভাইয়া? শর্ত হচ্ছে দুইটা। এক নাম্বার শর্তটা হচ্ছে দেখো, যদি আমাদের ax + by + c = 0, আবার আমাদের a2x + b2y + c2 যদি এই দুইটা রেখা যদি সরলরেখার সমীকরণ হয়, তাহলে আমরা দেখো a1 a2 + b1 b2 = 0 এভাবে আমরা করতে পারি। দেখো এটাকে আমরা বিভিন্ন ফরমেশনে লিখতে পারি। এই জিনিসটাকে পার করে দিলে মাইনাস হয়ে যাবে, আবার এটাকে যদি ভাগ করে দিই তার মানে a1 / b1 = b2 / a2 চলে আসবে। সো দেখো এটা একটু মনে রাখাটা টাফ, এটার বিকল্প নিয়ম আমি তোমাদেরকে শিখাই দিচ্ছি। সেটা একটু দেখো যে ভাই এটা যদি না মনে থাকে কোনো প্যারা নাই। দুইটা রেখার লম্ব হওয়ার শর্ত হচ্ছে দুইটার ঢালদ্বয়ের গুণফল -1 হবে। দুইটা রেখা দেখো এইখানে থেকে আমরা একটা ঢাল বের করতে পারবো। ওই যে আমরা ঢাল নির্ণয় সূত্র কি শিখলাম, একটা রেখার মাইনাস আমাদের x এর সহগ / y এর সহগ, সেখান থেকে একটা ঢাল পাবো। সো এটা রেখার ঢাল পাবো, এটা রেখার ঢাল পাবো, দুইটা রেখার ঢালদ্বয়ের গুণফল -1, তাহলে ঢালদ্বয়ের গুণফল -1, তার মানে m1 m2 = -1। এইভাবে আমরা করতে পারবো। ঠিক একই ভাবে দেখো আমরা সমান্তরাল রেখার শর্ত দিয়ে ওই যে সহগ দিয়ে করতে পারবো। এটা হচ্ছে সহগের, দেখো সহগ কি জিনিস দেখো একটু দেখাই দিচ্ছি। সহগ এই যে x এর সহগ a1 ছিল, এই যে a1। সো এটা হচ্ছে সহগ দিয়ে করা যায়, অথবা তুমি ঢাল দিয়ে করতে পারবা, তাহলে দেখো এটা হচ্ছে সহগের কনসেপ্ট। এটা একটু মনে রাখাটা টাফ, তবুও শিখে রাখতেছি। যাদের মুখস্থ বিদ্যা ভালো তারা মনে রাখতে পারো, আর যাদের আলটিমেটলি মুখস্থ বেশি একটা থাকতেছে না তারা তোমরা ঢাল দিয়ে করতে পারো। তো ঢাল কি ভাইয়া? ঢাল হচ্ছে আমাদের সমান্তরাল এর কি ভাইয়া? ঢালদ্বয় সমান হয়, অর্থাৎ m1 = m2। আর পরস্পর লম্ব কখন হয়েছিল? যে ভাইয়া m1 * m2 = -1, অর্থাৎ দুইটা রেখার ঢালদ্বয়ের গুণফল -1। আর সমান্তরাল হবে কখন? যখন ঢালদ্বয় সমান হবে। তারপরে আরেকটা গুরুত্বপূর্ণ দেখো, যে দুইটা রেখা একই রেখা কখন হবে? একই রেখা হচ্ছে সহগদ্বয়ের অনুপাত সমান, অর্থাৎ দেখো আমাদের a1 / a2 b1 / b2 c1 / c2 ধ্রুবকটাও সমান হবে, অর্থাৎ সকল অনুপাত সমান। এটা হচ্ছে একই রেখা হওয়ার শর্ত। এটা কি ভাইয়া? একই রেখা হওয়ার শর্ত। তো চলো যত কনসেপ্ট শিখলাম একটু প্র্যাকটিস করলে তোমাদের আরো বুঝতে সুবিধা হবে। চলো একটু প্র্যাকটিস করি আমরা, যে ভাই এখান থেকে কিভাবে প্রশ্ন আসবে। তো দেখেন এটা কোথায় আসছিল? ন্যাশনাল ইউনিভার্সিটিতে 9-10 সালে আসছিল। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কত সালে আসছিল রে? 9-10 সালে আসছিল। সো একটু প্রশ্নটা দেখো যে ভাইয়া 3,0 বিন্দুগামী, দেখো যেহেতু বিন্দুগামী দেওয়া আছে, দেখো এটা একদম কিচ্ছু করার দরকার নাই, তুমি শর্টকাট পদ্ধতিতেও করতে পারো, বেসিক পদ্ধতিতেও করতে পারো। আমি আগে বেসিক কনসেপ্টটা ক্লিয়ার করে দেই, তারপরে তোমাকে শর্টকাটটাও দেখাই দিব। ওকে, তো দেখো এত বিন্দুগামী এবং 5x - y = 4 সরলরেখার উপর লম্ব রেখার সমীকরণ। তাহলে দেখো এখানে কি বলছে? লম্ব রেখার সমীকরণ বের করো। ভাই লম্ব রেখার সমীকরণ একটু আগে আমরা শিখছিলাম না, যে x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে আসবে। তাহলে দেখো এটার যদি আমরা লম্ব রেখার সমীকরণ বের করি, তাহলে ভাই y কোনো কিছু নাই, মানে y এর সামনে একটা 1 আছে, তাহলে আমাদের
এই 1টা যাবে 5 এর জায়গায়, 5টা যাবে আমাদের কিসের জায়গায়, y এর জায়গায়, এবং মাঝের চিহ্ন পরিবর্তন হবে। তাহলে দেখো এখানে x, এখানে মাইনাস ছিল প্লাস হয়ে যাবে, আমাদের এখানে 5y প্লাস k ইকুয়াল টু 0। ঠিক আছে, সো লম্ব রেখার সমীকরণ আমরা গঠন করে ফেললাম। একটু আগেই তোমাদের বেসিক কনসেপ্টটা শিখাই দিয়েছিলাম যে ভাইয়া আমাদের ধরো একদম আদর্শ সরল রেখা ax প্লাস by প্লাস c ইকুয়াল টু 0 এর লম্ব রেখার সমীকরণ কেমনে বের করে? এর লম্ব রেখার সমীকরণ হচ্ছে এই যে x এর সহগ y এর কাছে যাবে, y এর সহগ x এর কাছে আসবে এবং মাঝের চিহ্ন পরিবর্তন হবে। তার মানে আমাদের bx মাইনাস ay আর প্লাস একটা ধ্রুবক নিতে হয় k, এই k এর মানটাই আমরা বিন্দু দ্বারা বসাই দেব। দেখো সো সিম্পল, আমরা সেই কাজটা এখানে করে নিছি। সো এখন আমরা এই যে বিন্দুগামী যেহেতু বলা আছে, এই রেখাটা কি লম্ব রেখার সমীকরণটা এই বিন্দুগামী, তাহলে একটা রেখার সমীকরণ যেই বিন্দুগামী সেই বিন্দু দ্বারা অবশ্যই সিদ্ধ হয়। তাহলে আমরা যদি এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিই অর্থাৎ 3,0, তাহলে ভাই এটা কার মান? x এর মান, এটা হচ্ছে y এর মান, তাই না? তাহলে x এর জায়গায় আমরা 3 বসাই দেই, y এর জায়গায় 5 * 0 আর প্লাস k ইকুয়াল টু 0। তাহলে এখানে 3 প্লাস k ইকুয়াল টু 0 পাচ্ছি, তাহলে k ইকুয়াল টু -3 পাচ্ছি। এখন তুমি এখানে বসাই দাও k এর মানটা, তার মানে x প্লাস 5y মাইনাস 3 ইকুয়াল টু 0। সো এইটাই হচ্ছে আমাদের উত্তর। তাহলে দেখো তো কোথায় আছে x প্লাস 5y, x প্লাস 5y, x প্লাস 5y ইকুয়াল টু 3, প্যারা নাই। তো এই যে -3 এটাকে পার করে দিলেই তো +3 হয়ে যাবে। সো দেখো x প্লাস 5y, এই যে -3 এই পাশে ইকুয়াল টু পার করে দাও, তাহলে +3 হয়ে গেল। তাহলে আমাদের কোনটা হবে ভাই? x প্লাস 5y ইকুয়াল টু 3, সি নাম্বারটা রাইট অ্যান্সার। আমাদের কি হবে? সি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যান্সার। দেখছো, এখন দেখো এত কাহিনী করা লাগতো না, কিচ্ছু করা লাগতো না। আমরা একটা শর্টকাট শিখছিলাম না, মহা শর্টকাট সরলরেখার, যে ভাইয়া আমাদের সরলরেখা যে বিন্দুগামী, সরলরেখা যে বিন্দুগামী। আঙ্কেল আমি ক্লাস নিচ্ছি, বারবার তো কেটে দিচ্ছে, একটু পরে ফোন দিচ্ছি আমি। সো দেখো আমাদের এখানে কি বলা আছে যে ভাইয়া যে বিন্দুগামী, আমরা একটা মহা শর্টকাট শিখছিলাম না, মহা শর্টকাট শিখছিলাম না ভাইয়া, যে যে বিন্দুগামী দ্বারা থাকবে ওই বিন্দু দ্বারা সিদ্ধ হবে। সো চলো দেখি এই রেখাটা সিদ্ধ হয় কিনা, একটু ট্রাই করি। তাহলে দেখো আমাদের x এর মান কত? 3, y এর মান কত ভাইয়া? দেখো x এর মান তো 3 বসাই দিলাম, প্লাস y 5 * y, y এর মান কত? 0 বসাই দিলাম ইকুয়াল টু 3। দেখো এই যে 0 এর সাথে যাই গুণ করো না কেন 0, তার মানে 3 = 3 আসতেছে। দেখছো সিদ্ধ হয়ে গেছে, তার মানে এটাই आंसर। তো তুমি চাইলে এই কাহিনীগুলো না কইরা যা সিদ্ধ করে आंसर আনতে পারবা। জাস্ট তুমি দেখবা যে এই বিন্দু দ্বারা আলটিমেটলি কোন অপশনটা সিদ্ধ হয় সেটাই রাইট आंसर। বুঝা গেছে? তুমি চাইলে সেভাবে করতে পারবা, তুমি চাইলে যা সিদ্ধ দ্বারাও করতে পারবা, যে ভাই আমাদের এই বিন্দু দ্বারা কোন অপশনটা সিদ্ধ হয়। দেখবা যে আলটিমেটলি এই যে এটা সিদ্ধ হয়েছে 3 = 3, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড সমান হয়ে গেছে। তাহলে এইটাই হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ওয়ে রাইট आंसर। সো শর্টকাট নিয়মও দেখাই দিলাম, আর এটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম। সো যার যেটা ভাল লাগে সেটা দিয়ে তোমরা করবা, ঠিক আছে? সো বেসিক নিয়ম, কনসেপ্ট, বেসিক কনসেপ্ট ক্লিয়ার না থাকলে কিন্তু শর্টকাটটা বেশি দিন মনে রাখা যায় না। সো বেসিকটাও শিখে রাখবা, শর্টকাটটাও মনে রাখবা, ঠিক আছে? শর্টকাট দিয়ে পরীক্ষায় বেশি ট্রাই অ্যাপ্লাই করা ট্রাই করবা, কারণ শর্টকাটে সময় কম লাগে। দেখো বেসিকে অনেক সময় লাগলো না, বাট শর্টকাটে জাস্ট খালি সিদ্ধ করে দিলেই আমাদের आंसर চলে আসে। ওকে, সো চলেন তাহলে আমরা নেক্সটে চলে যাবো ভাইয়া। দেখো ছেদক আকৃতির সমীকরণ, এটাও ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য বেশ গুরুত্বপূর্ণ, কারণ এখানে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রশ্ন আসছিল এই কনসেপ্ট থেকে। সো ছেদক আকৃতির সমীকরণ দেখো, সরলরেখার ছেদক আকৃতির আদর্শ সমীকরণ, সরলরেখার ছেদক আকৃতির আদর্শ সমীকরণ, সরলরেখার ছেদক আকৃতির আদর্শ সমীকরণটা একটু দেখো। সেটা হচ্ছে আমাদের x / a + y / b = 1। এটা হচ্ছে সরলরেখার ছেদক আকৃতির আদর্শ সমীকরণ, এটা একটু মনে রাখতে হবে, ছেদক আকৃতির আদর্শ সমীকরণ। তাহলে দেখো আমরা যদি x এবং y অক্ষটা নেই, তাহলে দেখো এটা যদি আমাদের x অক্ষ হয়, এটা যদি আমাদের y অক্ষ হয়, তাহলে এটাকে আমরা কি বলতে পারবো? a0। তাহলে দেখো এই যে ভুজের মান আছে কিন্তু উপরে উঠে নাই, কোটির মান নাই, এজন্য a0। কোটির মান আছে কিন্তু ভুজের মান নাই, তার মানে এটাকে আমরা 0 বলবো। সো দেখো এখন এই দুইটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রটাই কিন্তু ত্রিভুজ গঠন হয়েছে, এজন্য আমরা বলি ভাই এটা একটা ত্রিভুজ। ছেদক আকৃতির সমীকরণ x এবং y, এই দেখো ছেদ করছে না, x অক্ষকে এই বিন্দুতে ছেদ করছে, আবার y অক্ষকে এই বিন্দুতে ছেদ করতেছে, তাহলে আমরা কিন্তু একটা ত্রিভুজ পাই অলওয়েজ। এইজন্য ওই ত্রিভুজটারই সমীকরণ হচ্ছে আমাদের x / a + y / b = 1। এটা হচ্ছে এই
ত্রিভুজটার আমাদের হচ্ছে সমীকরণ, এই ত্রিভুজটার কি ভাইয়া সমীকরণ। ওকে, তো এখন দেখো তোমাকে এইখান থেকে বিভিন্ন ভাবে প্রশ্ন আসতে পারে, মেইনলি ক্ষেত্রফলটাই বেশি আসে যে ভাই এটার আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল কত। সো এটা কি ছেদক আকৃতির দ্বারা ত্রিভুজ, ত্রিভুজের ক্ষেত্রফল কি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, একটু পরে আসতেছি। এটা থেকে আরো বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে, সেটা আগে শিখে নেই। দেখো আমাদের রেখাটি এক্স অক্ষকে কোন বিন্দুতে ছেদ করে ভাই, এই যে এক্স অক্ষকে a0 বিন্দুতে ছেদ করে, a0 বিন্দুতে ছেদ করে। আবার ওয়াই অক্ষকে কি করে, 0b বিন্দুতে ছেদ করে, এই যে 0b বিন্দুতে ছেদ করে, এটা একটা গেল। আবার এক্স অক্ষ হতে ছেদকৃত অংশ, দেখো বিন্দু বললে ভুজ এবং কোটি দুইটাই থাকবে, আর অংশ যদি বলে যে কতটুকু অংশ কাটছে, তাহলে কিন্তু শুধুমাত্র দেখো এইখানে এক্স অক্ষের কতটুকু অংশ কাটছে ভাই, যে এ পরিমাণ কাটছে না, এ পরিমাণ কাটছে না, তখন হবে শুধুমাত্র ছেদকৃত অংশ এ। আবার ওয়াই অক্ষের ছেদকৃত অংশ এই যে জাস্ট এতটুকু, বি এর মান, ঠিক আছে, এতটুকু বি এর মান। ওকে, সো এই জিনিসটা একটু খেয়াল রাখবে যে বিন্দু বলছে নাকি ছেদকৃত অংশের পরিমাণ। যদি বলে কতটুকু অংশ ছেদ করছে, তাহলে নির্দিষ্ট একটা পয়েন্ট, এত থেকে এত পয়েন্ট ছেদ করছে। আর যদি বলে বিন্দু, তাহলে তোমাকে ভুজ এবং কোটি অর্থাৎ a0 এবং 0b দুইটাই দেখাইতে হবে। ওকে, বিন্দু বললে ভুজ কোটি থাকবে, আর অংশ বললে জাস্ট আমাদের মান থাকবে, এই জিনিসটা একটু খেয়াল রাখবা। তারপরে আসো ভাইয়া, তারপরে দেখি, দেখো অক্ষ এবং সরলরেখাটা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। দেখো আবদ্ধ কিন্তু আবদ্ধ হয়ে কি গঠন করছে, আবদ্ধ হয়ে কি গঠন করছে, দেখো তো আবদ্ধ হয়ে ত্রিভুজই গঠন করছে না। সো ওই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি জানি, হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। এখন এই সূত্রটা কিভাবে আসছে, এই সূত্রটা কিভাবে আসছে দেখো, চলো ওই যে আমরা শূন্যকরণ পদ্ধতিতে শিখছিলাম না, দেখো এটার স্থানাঙ্ক কি কি দেখো তো, এই যে এই বিন্দুটা কি মূল বিন্দু না, তাহলে এটা হচ্ছে 0 0, আরেকটা পাইছি হচ্ছে a0, আরেকটা পাইছি 0b। এখন এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল দেখো 0 0 a0 0b, মানে আমরা শূন্যকরণ পদ্ধতিতে ক্ষেত্রফল নির্ণয় সূত্র কি শিখছিলাম, দূরে ইনটু দূরে, কাছে ইনটু কাছে। তাহলে দূরে ইনটু দূরে ab মাইনাস 0 ইনটু 0, তার মানে 0 ডিভাইডেড বাই 2 মডুলাস হয়, এই জন্য হাফ ab, এখানে অবশ্যই মডুলাস হবে, ক্ষেত্রফল কখনোই নেগেটিভ হয় না। দেখছো এই যে শূন্যকরণ পদ্ধতি থেকেই কিন্তু আমাদের এই সূত্রটা আসছে, যে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। দেখছো আমরা এটার একটা প্রমাণ শূন্যকরণ পদ্ধতি দিয়ে আমরা একটা প্রমাণ করে ফেললাম, যেটা আমরা অলরেডি আগেই শিখছিলাম ক্লাসের শুরুতেই। ওকে, আচ্ছা, তো দেখো এখান থেকে আমাদের শর্টকাট হচ্ছে যে ভাইয়া যদি সরলরেখার সমীকরণ ax + by = c হলে আমাদের ab = যদি c হয়, দেখো এই যে x এর সহগ এবং y এর সহগ এর গুণফল যদি c এর সমান হয়, তাহলে ত্রিভুজের ক্ষেত্রফলে ডাইরেক্ট শর্টকাট আমরা এই আমাদের কি ভাইয়া, এই যে আমাদের যে ধ্রুবক মানটা আছে, ধ্রুবক মানটা জাস্ট 2 দ্বারা ভাগ করলে অ্যানসার চলে আসবে। সো তোমরা এই শর্টকাটটা যদি মনে রাখতে পারো তাহলে ভালো, ঠিক আছে। সো চলো আমরা নেক্সটে যাই, দেখি একটু প্রশ্ন সমাধান করি। দেখো তো এখানে কি বলছে ভাইয়া, একটু প্রশ্ন সমাধান করি, তাহলে বিষয়টা বুঝতে মানে সুবিধা হবে। তো এটা কত সালে আসছিল ন্যাশনাল ইউনিভার্সিটিতে, দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1-2 সেশনে আসছিল, জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1-2 সেশনে আসছিল। একটু মনোযোগ দেই, দেখো কি বলছে যে ভাইয়া 2x - 5y + 10 = 0 দ্বারা নির্দেশিত সরলরেখা এবং অক্ষদ্বয় দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল কত। তাহলে ভাই আমাদের এত দ্বারা নির্দেশিত অক্ষদ্বয় দ্বারা বেষ্টিত ত্রিভুজের ক্ষেত্রফল কত, তাহলে মানে দেখো এটাকে আমাদের আদর্শ সমীকরণে কনভার্ট করতে হবে। সরলরেখা দ্বারা এবং অক্ষদ্বয় দ্বারা বেষ্টিত, দেখো এই যে অক্ষ xy সরলরেখা দ্বারা বেষ্টিত, তার মানে তোমাকে কিন্তু বুঝে নিতে হবে এটা কিন্তু অলওয়েজ ত্রিভুজই গঠন হবে। দুইটা অক্ষকে একটা রেখা দ্বারা ছেদ করলে এখানে অলওয়েজ ত্রিভুজই গঠন হয়। সো এই আদর্শ সরলরেখার ত্রিভুজের গঠন আমরা সমীকরণটা কি জানি, x / a + y / b = 1। সো এখানে কিন্তু অলওয়েজ 1 রাখতে হয়। সো দেখো এইখানে আমাদের এই সমীকরণটাকে যদি একটু কাস্টমাইজ করে বানাই আমরা, সো 2x এইখানে তো আমাদের ইকুয়াল টু আমাদের কি, এই যে এখানে যদি পার করে দিই, দেখো তো 2x - 5y = -10 লেখা যায়, বাট এখানে তো আমার -10 রাখলে চলবে না ভাই, এখানে তো 1 আনতে হবে। আদর্শ সমীকরণে 1 আছে, আদর্শ সমীকরণে কি আছে, 1 আছে। তাহলে আদর্শ সমীকরণে যদি আমরা 1 আনতে চাই তাহলে কি করতে হবে, এটাকে ভাগ করে দাও। তাহলে 2x - 10 + y / -10 = 1। সো এই -10 টাকে ভাগ করে দিছি আমরা, আর কিচ্ছু করে নেই, -10 টাকে ভাগ করে দিছি। তাহলে দেখো এখানে কাটাকাটি করো, এখানে 5 আসতেছে, তার মানে x / -5, আবার এখানে আসতেছে কত ভাই আমাদের মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, y / 10 = 1। তাহলে দেখো আমরা এই যে x এর নিচে কে আছে, x এর নিচে a, তার মানে a এর মান পাচ্ছি হচ্ছে -5, আর এখানে b এর মান কত পাচ্ছি যে ভাইয়া 10, b এর মান পাচ্ছি -10। তাহলে দেখো a আর b এর মান পাইছি, তাহলে ক্ষেত্রফল কি হবে, হাফ ইনটু আমাদের a এর মান কত 5, আর এখানে আমাদের কত আসতেছে ভাই, এখানে তো 5y ছিল, সরি 5y, তাহলে 5 × 2 = 10, এখানে 2 থাকবে, তাহলে এখানে আসছে 2, তাহলে 5 আর 2, আর মডুলাস আছে নেগেটিভ হবে না, এই জন্য আমরা মাইনাস গুলা নিলাম না।
যেহেতু মড আছে নেগেটিভ খেয়ে ফেলবে, তাহলে 2 2 কাটা, আমাদের শুধুমাত্র থাকতেছে 5 5 বর্গ একক। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। 5 বর্গ একক কোথায় আছে দেখো তো, এই যে সি নাম্বারটাই রাইট অ্যান্সার। বুঝা গেল? আমাদের কি ভাইয়া, সি নাম্বারটাই রাইট অ্যান্সার, সি নাম্বারটাই রাইট অ্যান্সার, সি নাম্বারটাই হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। বুঝতে পারলাম? সবার ক্লিয়ার কিনা বলো তো দেখি, সবার ক্লিয়ার কিনা? এই ম্যাথটা একটু বড়, একটু বড়, ঠিক আছে? একটু সুন্দর মতো বেসিক কনসেপ্ট ক্লিয়ার না রাখলে কিন্তু এই ম্যাথটা সমাধান করাটা একটু টাফ। দেখো এটা কিন্তু অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় 1-2 সেশনে আসছিল, একটু খেয়াল রাখতে হবে। ওকে, আচ্ছা, তো চলো নেক্সটে যাবো আমরা। দূরত্ব, এই দূরত্ব কনসেপ্টও জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য বেশ গুরুত্বপূর্ণ, এটাও অলরেডি জাতীয় বিশ্ববিদ্যালয় পরীক্ষায় আসছিল। সো দূরত্বর কনসেপ্ট কয়টা? কনসেপ্ট কয়টা ভাই? 3টা। যদি দেখো আমাদের x1 y1 বিন্দু থেকে আমাদের ax plus by plus c রেখার দূরত্ব, অর্থাৎ একটা বিন্দু থেকে একটা রেখার দূরত্ব বললে আমাদের ax1 অর্থাৎ এই বিন্দু দ্বারা এই রেখাটাকে সিদ্ধ করে দিব, ax1 plus by1 plus c ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, এটা ডাইরেক্ট সূত্র। আবার যদি তোমাকে বলে মূল বিন্দু, তাহলে দেখো এখানে মূল বিন্দু 0 0, তাহলে ভাই আমরা এই বিন্দু দ্বারা সিদ্ধ করে দিলে আমাদের এর মান 0, বির মানও 0, তার মানে এটা পুরোটাই ফিনিশ হয়ে যাচ্ছে। তার মানে c ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, c ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। তাহলে আমার x আর y থাকতেছে না, কারণ x আর y এর মানই তো কত, 0 ছিল। বিন্দু দ্বারা সিদ্ধ করে দিলে আর উপরে কিন্তু খালি c থাকতেছে। আবার দেখো দুইটা রেখা যদি সমান্তরাল হয় ভাইয়া, দুইটা রেখা যদি সমান্তরাল হয়, দুইটা রেখা যদি সমান্তরাল হয় তাহলে কি হবে? দুইটা রেখা সমান্তরাল হলে আলটিমেটলি c1 - c2 ডিভাইড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার, এই সূত্রটা থেকে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পরীক্ষায় প্রশ্ন আসছিল, একটু খেয়াল রাখিও, একটু পরে আমরা সমাধান করব, ঠিক আছে? সো দেখো এইখানে একটা নোট আছে, সমান্তরাল রেখা হইতে গেলে সমান্তরাল রেখা দুইটা রেখা আদৌ সমান্তরাল কিনা এটার একটা শর্ত আছে। সেই শর্তটা কি? আমাদের সহগ, আমাদের কি হইতে হবে? চিহ্ন সহ সহগ সমান হইতে হবে। দুইটা রেখা পরস্পর সমান্তরাল হইতে গেলে চিহ্ন সহ সহগ সমান হইতে হবে। সো চলো একটু প্র্যাকটিস করলে তোমাদের বিষয়টা ক্লিয়ার হবে। দেখো এটা জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কত সালে আসছে? 7-8 সালে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা কত সালে আসছে? 7-8 সালে আসছে। জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা 7-8 সালে আসছিল। দেখো প্রশ্নটা দেখো যে ভাইয়া 5x plus 12y plus 1 equal to 0, 5x plus 12y plus 19 equal to 0 সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কত? মধ্যবর্তী দূরত্ব কত? ঠিক আছে? সো দেখো সমান্তরাল এখানে বলেই দিছে ভাই, কি সমান্তরাল, কি সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব কি ভাইয়া? সমান্তরাল রেখাদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব তোমাকে বলে দিছে রেখা দুইটা সমান্তরাল। দেখো রেখা দুইটা আদৌ সমান্তরাল কিনা, আমি শর্ত কি বলছিলাম? চিহ্ন সহ সহগ সমান হবে, চিহ্ন সহ সহগ সমান, চিহ্ন সহ সহগ সমান। দেখো এইখানে দেখো x এবং y এর চিহ্ন সহ সহগ সমান। দেখো 5x plus 12y, এখানেও কিন্তু 5x plus 12y। যদি এখানে এমন থাকতো যে ভাইয়া 5x plus আমাদের হচ্ছে 5y, এরকম যদি থাকতো, দেখো যখন চিহ্ন সহ, তখন কিন্তু আমাদের এই দুইটা সমান্তরাল আমরা বলতে পারতাম না। ওকে, সো খেয়াল রাখবো যে সমান্তরাল হইতে গেলে চিহ্ন সহ সহগ সমান হইতে হবে। সো সমান্তরালের ক্ষেত্রে আমরা সূত্র কি শিখলাম? c1 - c2 ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। আর মডুলাস, দূরত্ব কখনো নেগেটিভ হয় না। তাহলে দেখো c1 এর মান কত? এই যে এটাই তো আমাদের ধ্রুবকের মানটা, তাহলে 1 মাইনাস, আর এখানে কত? 19 ডিভাইডেড বাই √a স্কয়ার প্লাস b স্কয়ার। তার মানে a এর মান কত? দেখো এখানেও 5, এখানেও 5, 5 12, তাহলে 5 স্কয়ার প্লাস 12 স্কয়ার। সো এটাকে ক্যালকুলেশন করো, মডুলাস আছে এখানে কত আসবে? -18, আর ডিভাইডেড বাই 5 12, তার মানে এখানে 13 চলে আসবে। মডুলাস আছে তাহলে নেগেটিভ খেয়ে ফেলবে, তাহলে 18 ডিভাইডেড বাই 13, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। তাহলে 18 ডিভাইডেড বাই 13। দেখো শুভঙ্করের ফাঁকি যে মাইনাস থাকবে না, কিন্তু মডুলাস যেহেতু আছে মাইনাস খেয়ে ফেলবে, সো এটা হবে না। আমাদের ডি নাম্বারটা ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যানসার। বুঝতে পারলাম রে? ডি নাম্বারটা হচ্ছে আমাদের ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যানসার। ডি নাম্বারটা ভাইয়া ফ্যান্টাস্টিক ভাবে রাইট অ্যানসার। সো দূরত্ব থেকেও কিন্তু পরীক্ষায় চলে আসলো ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে। সো এই জিনিসটা একটু খেয়াল রাখবা, এই জিনিসটা কি করবা? একটু খেয়াল রাখবা, এই জিনিসটা কি করবা ভাইয়া? একটু খেয়াল রাখিতে হবে। সো চলো আমরা পরবর্তীতে আমরা দেখতে দেখতে ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। এখন আলটিমেটলি আর দুইটা টপিক আছে, এটা থেকে আসে না তেমন, তবুও দেখাই দিচ্ছি। দেখো সো এটা হচ্ছে কোণ নির্ণয়ের সূত্র। যদি তোমার আলটিমেটলি দুইটা সরলরেখার সমীকরণ থাকে, দেখো y = m1x + c1, আবার y = m2x + c2, দুইটা রেখার অন্তর্ভুক্ত কোণ হচ্ছে tan θ = +-m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 * m2। সেখানে প্লাস মাইনাস কেন দিছি? যদি সূক্ষ্ম কোণের কথা প্রশ্নে বলা থাকে তাহলে প্লাস নিব, আবার স্থূল কোণের কথা বলা থাকলে আমরা সূত্রে মাইনাস নিব। এটা অনেক লেস ইম্পর্টেন্ট ভাই, পরীক্ষায় তেমন একটা আসবে না, তবুও শিখায় রাখলাম। তারপরে আসো, দেখো এই প্রশ্নটা বেশ গুরুত্বপূর্ণ, এইটা একটু দেখো। এইটা যশোর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছিল, তোমার কৃষি গুচ্ছতে আসছিল, তোমার ঢাকা ইউনিভার্সিটিতে আসছিল।
দেখো প্রশ্ন যদি কোন থেকে একটু কঠিন করে বা একটু স্ট্যান্ডার্ড করে তাহলে এই প্রশ্নটা আসতে পারে। দেখো তো এখানে কি বলছে যে ভাই y ইকুয়াল টু b এবং √3x মাইনাস y প্লাস 1 ইকুয়াল টু 0 রেখাদ্বয়ের সূক্ষ্ম কোণের মান কত। দেখো দুইটাই কিন্তু সরলরেখার সমীকরণ, কারণ এখানেও x এর পাওয়ার y এর পাওয়ার 1, এখানেও x এর পাওয়ার এবং y এর পাওয়ার 1। তাহলে আমরা শুরুতেই সরলরেখার বৈশিষ্ট্য কি শিখছিলাম যে x এবং y এর একঘাত বিশিষ্ট সমীকরণকে কি বলা হয়, সরলরেখা বলা হয়। ঠিক আছে, সো তাহলে দেখো আলটিমেটলি এখন আমরা এই দুইটার মধ্যবর্তী কোণ, দুইটাই সরলরেখার সমীকরণ, এটার মধ্যবর্তী কোণ। সো দেখো এই যে y ইকুয়াল টু b, তাহলে দেখো তো এটার গ্রাফ অঙ্কন করো। তাহলে y ইকুয়াল টু b, এটা হচ্ছে y ড্যাশ এবং y, তাহলে y ইকুয়াল টু b এর রেখার গ্রাফ কেমন, এই যে এরকম না, এতটুকুর মানই তো b, তাই না? সো y ইকুয়াল টু b এরকম গ্রাফ পাইলাম। সো দেখো এটা কি x অক্ষের রেখার সাথে কোনো কোণ উৎপন্ন করছে? না, কোনো কোণই উৎপন্ন করে নাই। সো আলটিমেটলি এখন এই রেখাতে আসো, এটাকে দেখো তো এই যে মাইনাস y আছে, মাইনাস yটাকে এসে পার করে দেই, তাহলে y ইকুয়াল টু √3x প্লাস 1। তাহলে দেখো এই যে y ইকুয়াল টু mx প্লাস c, এই যে m এর জায়গায় কে আছে √3, তাহলে m ইকুয়াল টু √3। তাহলে m এর আবার সূত্র কি জানি, m ইকুয়াল টু tan থিটা লেখা যায়, তাহলে আমাদের tan থিটা ইকুয়াল টু √3, তাহলে থিটা ইকুয়াল টু কি tan ইনভার্স √3। √3 মান কত, tan কত ডিগ্রি মান √3, 60 ডিগ্রি মান √3। ওকে, তাহলে এই রেখার সাথে কোনো কোণই উৎপন্ন করে নাই x অক্ষের সাথে। দেখো x অক্ষ এটা, x অক্ষ এটা, কোনো কোণ উৎপন্ন করে নাই কিন্তু, অর্থাৎ 0 ডিগ্রি। তাহলে এইটার সাথে আমরা পাচ্ছি 0 ডিগ্রি আর এটার সাথে পাচ্ছি আমরা 60 ডিগ্রি। তাহলে এই দুইটা রেখার অন্তর্গত কোণ হবে, জাস্ট খালি মাইনাস করে দিবা, 60 ডিগ্রি মাইনাস 0 ডিগ্রি, তাহলে আমাদের ঘুরে উল্টে 60 ডিগ্রি। সো আমাদের অ্যান্সার হচ্ছে ক নাম্বারটা। দেখছো, যদি পরীক্ষার প্রশ্ন একটু কঠিন করে তাহলে এইখান থেকে চলে আসতে পারে, এই প্রশ্নটা থেকে চলে আসতে পারে। যদি পরীক্ষার প্রশ্ন একটু কঠিন করে ভাইয়া, দেখো এখন এইখান থেকে আরেকটু প্যাচ দিতে পারে। দেখো এখানে এই প্রশ্নটাই, সেম প্রশ্নটাই, দেখো আমি একটু তোমাদেরকে এটা ডুপ্লিকেট করে নিই। দেখো এই প্রশ্নটাই তোমাদের আরেক ভাবে আসতে পারে, একটু দেখো, সবাই একটু খেয়াল করো, দেখো এটা একটু মিশাই দেই, সো দেখো সেম জিনিস তোমার ধরো এইখানে y ইকুয়াল টু b না থেকে x ইকুয়াল টু যদি a থাকতো তাহলে কত হইতো বলো দেখি। যদি x ইকুয়াল টু a হইতো তাহলে দেখো এইখানে তাহলে আমাদের x ইকুয়াল টু a গ্রাফটা কেমন হইতো ভাই, আমাদের এই যে এতটুকুর মানেই তো a, তাই না? তাহলে দেখো এটা কিন্তু অলরেডি x অক্ষের সাথে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই না? তাহলে এইখানে পাইলাম আমরা 90 ডিগ্রি, আর এই কোণ থেকে আমরা এই রেখা থেকে কত পাইছি 60 ডিগ্রি। তাহলে কি হইতো 90 মাইনাস 60, অর্থাৎ যেই দুইটা কোণ পাবো ওই দুইটা কোণকে আমরা বিয়োগ করে দিব জাস্ট, তাহলে আমাদের কত হবে 30 ডিগ্রি। দেখছো, সো আমাদের খেয়াল রাখতে হবে যে ভাই এখানে y ইকুয়াল টু b আছে নাকি x ইকুয়াল টু a আছে। সো এই জিনিসটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখবা, এই জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ ভাইয়া, একটু খেয়াল রাখবা, এই জিনিসটা বেশ গুরুত্বপূর্ণ, একটু খেয়াল রাখতে হবে। ওকে, সো নেক্সটে আসো। দেখো দেখতে দেখতে আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি, এটাই আমাদের লাস্ট স্লাইড। সো দেখো এটা একদম লেস ইম্পর্টেন্ট, বেশি একটা পরীক্ষায় আসে না, তবুও তোমাদেরকে দেখাই দেই যে সমবিন্দু হওয়ার শর্ত। দেখো সমরেখ আর সমবিন্দু এটা আবার গুলাই ফেলিও না, সমরেখ কিন্তু আমরা আগেই শিখছি। সমরেখের শর্তটা কি ছিল যে ভাই হয় ক্ষেত্রফল শূন্য হবে, না হয় প্রথম দুই বিন্দুর ঢাল ইকুয়াল টু দ্বিতীয় দুই বিন্দুর ঢাল হবে। আর যদি সমবিন্দু বলা থাকে তাহলে দেখো, যদি আমাদের বলা থাকে দেখো তিনটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে, তিনটা সরলরেখার সমীকরণ যদি বলে যে এরা যদি সমবিন্দু হয় তাহলে এইটা দ্বারা গঠিত ক্ষেত্রফল শূন্য হবে। সো এটার দ্বারা গঠিত ক্ষেত্রফল শূন্য, সো এটাও কিন্তু ক্ষেত্রফল শূন্য দ্বারা করা যায়। তাহলে সমবিন্দু এবং সমরেখ এই জিনিসটা ক্ষেত্রফল শূন্য হয়, মাথায় রাখবা, ঠিক আছে? সো আমরা একদম দেখতে দেখতেই আমরা সরলরেখা পর্ব 2 ক্লাসটা শেষ করে ফেললাম, ঠিক আছে? সরলরেখা পর্ব 2 ক্লাসটা খুব সুন্দরভাবে আমরা শেষ করে ফেলছি। যারা ক্লাসে শুরু থেকে উপস্থিত ছিলেন তারা তো আলহামদুলিল্লাহ ভালো, আর যারা শুরু থেকে উপস্থিত ছিলেন না, সো যতটুকু মিস করছেন সেই অতটুকু মিস অংশটুকু কি করবা, অবশ্যই খেয়াল করবা, অবশ্যই এই ক্লাসটা শেষে রেকর্ডেড থাকবে, এটা দেখে ফেলবা। ক্লাসে যা পড়াচ্ছি বিশ্বাস রাখো এখান থেকে পরীক্ষায় চলে আসবে, কোনো টপিক বাদ দিচ্ছি না, প্রত্যেকটা টপিক যতটুকু বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য একদম ভেঙে ভেঙে দেখাই দিচ্ছি। তোমার আগের ম্যাথের কনসেপ্ট যাই থাকুক না কেন, ধরো তুমি ম্যাথ বেশি একটা পারো না, কোনো সমস্যা নাই, তুমি যদি ক্লাস রেগুলার করো ইনশাআল্লাহ তুমি পারবা। ওকে, সো আজকের ক্লাসটা এই পর্যন্তই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।